এআই কি আমাদের ভূত ভবিষ্যৎ সব কিছু পরিবর্তন করে দিচ্ছে? কোডিংয়ের কাজগুলো যাবে, কোডিংয়ের কাজ অলরেডি 90% এআই করছে। 2026 ইজ প্রবাবলি গোয়িং টু বি দ্য লাস্ট ইয়ার যেখানে কোনো মানুষ কোডিং করবে, এরপর কোডিং থাকবে না। কোচিংয়েরটা ব্যবসাটা ইউএসএতে যেটা ছিল সেটা টোটাল ক্র্যাশড। ডাক্তার বা উকিলরা যে সেফ আছে তাও নয়, ডাক্তাররাও না। সাংবাদিক মানে তো ইনফরমেশন কালেকশন। সবাই ভাবে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে বোধহয় এআই পিক আপ করবে, ওট ইজ অ্যাকচুয়ালি অপোজিট। কারণ এআই সায়েন্স তোমার থেকে অনেক বেটার জানে, ম্যাথামেটিক্স অনেক তোমার থেকে বেটার জানে, কিন্তু এআই যেটা জানে না সেটা হচ্ছে মানুষটাকে ভালো চেনা, মানুষের ইমোশনগুলো। এআই যে চ্যানেলগুলো ছিল এর মধ্যে কয়েকটা চ্যানেলে 10 মিলিয়ন ফলোয়ারও ছিল, সেগুলো সব ডিলিট করে দিয়েছে। তোমার একটা এআই এম থাকবে, তোমার নিজের একটা অবতার থাকবে, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে দেবে। ওরা তোমার কোম্পানি যদি তুমি কাজ করো তারা একটা অবতার দেবে তোমাকে আর কি, যাতে তোমার নমস্কার, পডকাস্ট বাই রেনেসার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে। আর আজকের পডকাস্টে আমি কথা বলবো এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ব্যবহার যেটা প্রকটভাবে দেখা দিচ্ছে এই মুহূর্তে আমাদের দেশে শুধু নয় গোটা বিশ্বে। চাকরি সবথেকে বড় যেটা এই মুহূর্তে ত্রাহি রব, যে বিভিন্ন সেক্টরে দেখা যাচ্ছে যে চাকরি চলে যাচ্ছে, এআই নাকি অনেকের চাকরি খেয়ে নিচ্ছে, কোট আনকোট খেয়ে নিচ্ছে। এগুলো কি সত্যি? নতুন কি কি দিক উঠে আসতে পারে? কোন কোন চাকরি একেবারে ধ্বংস হয়ে যাবে? নতুন কি কি দিক আবার নতুন করে আসবে? এবং আমাদের যে নতুন জেনারেশন বাচ্চারা, তাদের ভবিষ্যৎ কি তাহলে একেবারে নষ্ট হয়ে যাবে, আর কিছু নেই, কিছু থাকবে না? আসুন সেগুলো জানতেই আজকে এমন একজনকে আমার এখানে নিয়ে এসেছি স্টুডিওতে, সুপরিচিত বিখ্যাত বিপ্লব পাল এবং এন্টারপ্রেনার শুধু নয়, তিনি এআই সায়েন্টিস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন এবং তিনি বলা যেতে পারে ব্রিজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ, তাই তো? ভারতে জন্ম তার, কিন্তু তিনি কাজ করেন ইউএসএতে, এখানেও কাজ করেন, আসেন। তো আমাদের সৌভাগ্য হয়েছে যে আমাদের এই একটা ওনার বিরাট চ্যাপ্টারে ছোট্ট একটা জায়গা আমরা করতে পেরেছি। বিপ্লব দা, এই ভাইরাল যে ভাইবসটা, এটা কেমন লাগছে? থ্যাংক ইউ। এটা একটু খ্যাতির বিড়ম্বনা আর কি। মানে আমি আজকে ট্রাফিক ক্রস করছি, ট্রাফিক পুলিশও আমাকে আটকাচ্ছে। আমি ভাবলাম বোধহয় আমি কিছু ভায়োলেট করে ফেলেছি। বলছে না না দাদা, আমি এবং আপনার স্ত্রী আপনার খুব ভিডিও দেখি, সেই জন্য আপনাকে থামালাম। তো এই হচ্ছে আর কি। তো বাট ঠিক আছে, এটা ইন্ডিয়া ভালোই লাগে লোকজনের। মানে আমরা আমেরিকায় হচ্ছে নোবডি, এখানে আমরা সামবডি। তো কেউ তো নোবডি হতে চায় না, সবাই সামবডি হয়ে থাকতে চায়। একদম। এবং নিজের লোকের মাঝে থাকা, এই মানুষের ভালোবাসা, নিজের লোকের মধ্যে থাকা। এই ধরো কি বলবো, মিষ্টির দোকানে যাচ্ছি, সে জোর করে আমাকে তার মিষ্টি খাওয়াবেই কেনার পর আর কি, যে না আপনার ভিডিও দেখে আপনি বলে, এই চলছে আর কি। ভালো মানে হিউম্যান কানেকশন যেগুলো, যেটা আমরা মিস করি আমেরিকাতে। তুমি দেখো যে আমি যখন হাঁটছি, একা হাঁটছি, ফাঁকা মাঠে হাঁটছি, হ্যাঁ, তো সেইটা এখানে মানুষের যে ভালোবাসা সেটা অসাধারণ। বিপ্লব, এই আলোচনাটা শুরু করার আগে আমি একটা কথা নিয়ে আপনার সঙ্গে শুরু করব, যেটা যদিও মানে একটু মজার ছলেই জিজ্ঞেস করব, যে এই ট্রোলিংটাকে, আজকের যুগে সোশ্যাল মিডিয়া ট্রোলিংটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, আমি এই ট্রোলিংটা মানুষ কেন করে, যেহেতু তুমি জানো আমি সব প্রশ্নের উত্তর বিজ্ঞান দিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা একটা মানুষের সাইকোলজি। এবং দেখবে তুমি যখনই কেউ ট্রোল করবে, ইভেন তোমার কমেন্টও নিশ্চয়ই কেউ ট্রোল করে, তাদের একটু প্রোফাইলটা তুমি একটু দেখবে। সমস্যাটা কী হয়, তুমি হয়তো এমন কিছু বললে যেটা তারা জানে সঠিক, কিন্তু তারা নিজেরা মেনে নিতে পারেনি জীবনে, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে একটা বড় কনফ্লিক্ট আছে। তারা এই ট্রোলটা করে বিকজ দে গেট ডিস্টার্বড, মেন্টালি ডিস্টার্বড, যে তুমি এমন কিছু বলছো তাতে তাদের মানসিক অস্বস্তি বাড়ছে। কারণ এটা তো ঘটনায়, মানুষকে বেঁচে থাকতে গেলে অনেক কিছু অস্বস্তি, অনেক কিছু সত্যি আমরা জেনেও আমাদেরকে কম্প্রোমাইজ করে চলতে হয়। সেটাই যখন তুমি বলবে তখনই দেখবে তারা অস্বস্তি করছে। সেটাই ট্রোলিংয়ের মেন কারণ। এবং এটা তোমার নতুন কিছু নয়, এগুলো নিয়ে তুমি দেখবে ইউটিউবে অনেক ভিডিও আছে যে এদের যে মানে এবং এটা সিরিয়াসলি সাইকোলজিক্যাল স্টাডি হয়েছে কেন লোকে ট্রোল করে। আমি খুব সিরিয়াস পয়েন্ট থেকে বলছি। সেই জন্য আমি ওদেরকে ইগনোর করি না। আমি তাদেরকে, যারা আমার এতে ট্রোল করে, তাদের প্রতি আমার প্রচুর সহানুভূতি আছে, বিকজ আই নো দ্যাট দে আর মেন্টালি ডিস্টার্ব, দ্যাটস ওয়াই। আমি এবারে আমাদের একদম আলোচনাটায় চলে আসবো। তার আগে যে দর্শকরা, আমার চ্যানেলের দর্শকরা যদি 1% হয়, কারণ আপনাকে এখন কে চেনে না, কিন্তু যারা চেনে না তাদের জন্য যদি আপনি ছোট্ট একটা ব্রিফ দিয়ে দেন যে এই মুহূর্তে আপনি কি কাজ করছেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে এজেন্টিক এআইতে, আমি যদি তুমি আমাকে মানে অনেককে আমাকে জিজ্ঞাসা করে আমি পেশাদারি কী করছি, ডেফিনেটলি আমি পেশাদারি এজেন্টিক এআইতে কাজ করছি। মাল্টিপল ইয়েতে, ধরো তোমার মেডিকেল ফিল্ডে আছে, চিপ ডিজাইনিংয়ে আছে,
আমি রিসেন্টলি ক্যারিবিয়ান কান্ট্রিগুলোতে আমি ঘুরি, অ্যাকচুয়ালি কাউকে বলি না কেন করি, কারণ সেখানেও আমাদের গভর্নমেন্ট লেভেলে ছোট ছোট দ্বীপ কান্ট্রিগুলোতে এআই লেভেলে আমরা কাজ করছি যাতে সেই দেশগুলো উন্নতি হয়। এগুলোই মেন কাজ আমার। তো বলতে পারো এআই নিয়েই কাজ করছি। পেশাদারি জগৎটা আমার পুরোপুরি এআই ভিত্তিকই। আর হবি তো লোকে দেখছি কি করি আর কি। বিপ্লব দা, সকালে উঠেই আমরা আপনার ভিডিও দেখতে পাই, কিন্তু কাজটা কি তাহলে রাতে হয়? এই দিন রাত, এই 24 ঘন্টার জীবনটাকে ম্যানেজ করেন কি করে? এটা খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। তুমি বলতে পারো যে আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলো করা শুরু করেছি কিছুটা নিজের একাকিত্ব কাটাতে। ইটস ভেরি ফানি আনসার। আসলে আমেরিকায় জীবনটা এতটাই লোনলি। তো ধরো আমি হাঁটছি, হেঁটে 1-1.5 ঘন্টা কার একা হাঁটতে ভালো লাগে, তাই বললাম ঠিক আছে আমি নিজের সাথেই মনোলগ করা শুরু করি। তা সেই মনোলগগুলোই আমি ছাড়তে শুরু করলাম, দেখলাম হিট হয়ে গেল, এই আর কি। আর এতে তার মানে আমরা ভারতীয়রা ভালো আছি বলতে চান? ডেফিনেটলি। দেখো, হার্ভার্ডের একটা 70 বছরের সবচেয়ে লং স্ট্যান্ডিং যেটা সায়েন্টিফিক স্টাডি, সেটা প্রুভ করেছে যে মানুষের সুখী থাকার, মানুষের ভালো থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষের সম্পর্কগুলো। এখন তোমার সাথে যদি তোমার স্বামীর সম্পর্ক, ছেলেমেয়ের সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, সামাজিক সম্পর্ক যদি ভালো থাকে, তবেই তুমি সুখী থাকবে। টাকা একটা এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট, কিন্তু টাকা দিয়ে তো সুখ হয় না। তো ন্যাচারালি এই মানবিক সম্পর্কগুলো কিন্তু ইন্ডিয়াতে এখনও আছে। বিশেষ করে আমি তো হাড়ে হাড়ে টের পাচ্ছি সব জায়গায় গিয়ে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আমি যে বাড়িতে ছোটোবেলায় অ্যাকচুয়ালি একদম মানে প্রায় বলতে পারো জন্মের 3-4 মানে সপ্তাহ থেকে 4 বছর ছিলাম, তবে তার রিসেন্ট মৃত্যু হয়েছে। আমি দেখা করতে গেছিলাম, লাকিলি করিমপুরে ছিলাম। তো তাদের যা ভালোবাসা, সেই হরিশঙ্করপুরের ফ্যামিলি, 4 ভাই আর কি। তো এইগুলো আনডাইলুটেড জিনিস। এই বিশুদ্ধ ভালোবাসা তুমি আর পৃথিবীর কোথাও পাবে না। আর এই বিশুদ্ধ ভালোবাসাগুলোই কিন্তু মানুষকে সুখী রাখে আর কি। হ্যাঁ, তুমি জীবনে অ্যাচিভ করলে, তোমার এত ভিউ হলো, ফলোয়ার হলো, টাকা হলো, এগুলো তোমাকে একটা নিজের বলতে পারো একটা অহংকার দিতে পারে, কিন্তু তোমার মানে ভালো লাগা, যেটা হ্যাপিনেস, সেটা দিতে পারে না। এটা অদ্ভুত শান্তি। অদ্ভুত শান্তি যে যে কত লোক তোমাকে ভালোবাসছে, সেটাই হচ্ছে মেন জিনিস। তো মানুষের অহংকার যে একটা টাকা হয়েছে, ফলোয়ার হয়েছে, এই হয়েছে, ভার্সেস মানুষের পিওর জয় তুমি বলতে পারো, যেটা সবার সাথে ভালোবাসার মাধ্যমে তুমি শেয়ার করো, সে দুটো আলাদা। এখন এই দুটো ইন্ডিয়াতেই পাওয়া সম্ভব বলতে পারো। আপনি কি গ্রামের ছেলে? হ্যাঁ, আমি তো মানে অ্যাকচুয়ালি আমি জন্মেছিলাম কলকাতায় একটা ক্রিটিক্যাল কেসের জন্য। তারপর অ্যাকচুয়ালি হরিশঙ্করপুর, সেটা একদম মানে তখন ইলেকট্রিসিটি কিছু ছিল না, মানে একদম মোষের পিঠে চড়ে বড় হওয়াটাকে যা বলে। যদিও আমার বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন। তারপর করিমপুরে চলে আসি, যেটা আধার শহর তখন। করিমপুরটি গ্রামও বলা যাবে না, আধার শহর আর কি। তো সেখানে 10, তারপর তো নরেন্দ্রপুর, তোমাদের এই উল্টো দিকে আসা আর কি, 11-12, নরেন্দ্রপুরে 2 বছর, তারপর আইআইটি খড়গপুর। তো সেই শর্তে আমি নিজেকে গ্রামের ছেলে হিসেবে ভাবি। এটাই আমাদের গর্ব বরঞ্চ। হ্যাঁ, না, আমরা যারা তা ছোট জায়গাতে- বলবো না। ছোট জায়গা অ্যাকচুয়ালি ভালো। আমি জানি না তুমি এটাকে ডিসঅ্যাডভান্টেজ কেন লোকে বলে যে না বিপ্লব তুমি করিমপুর থেকে, গ্রাম থেকে উঠে এসছো। আমি বলি আরে ওটা তো আমার কাছে এখন অ্যাডভান্টেজ মনে হয়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার তো ম্যাক্সিমাম বন্ধু শহরের, যাদের সাথে পড়াশোনা করেছি। কারণ গ্রামে তুমি প্রকৃতির মধ্যে বড় হচ্ছে, এত বড় আকাশের মধ্যে বড় হচ্ছে, এত বড় নদীর সামনে। আমার বাড়ির সামনে নদী ছিল, সুন্দর, আমি মানে জ্যোৎস্নার চাঁদ দেখতে পেতাম, প্রচুর কাব্যিক অনুভূতি হতো। সেগুলো তো কলকাতায় পাবে না। তোমার তো এখানে পুরো পলিউশনের জন্য একদম, পুরো একদম। ঢেকে গেছে, রাইট? আর তুমি যদি প্রকৃতিকে এনজয় করতে না পারো, টু বি অনেস্ট উইথ ইউ, এটা কিন্তু তোমার লাইফের একটা বিশাল বড় মিস। একদম, একদম। বিশাল বড় মিস। আমি আমি প্রসঙ্গত বলে রাখি, আমি কলকাতার মানুষ নই। তুমি তো I'm from দুর্গাপুর। হ্যাঁ, আমি আই লাভ দ্য সেখানে। সিটি দুর্গাপুর। আই অলসো লাভ ইউর সিটি অ্যাকচুয়ালি। দুর্গাপুর খুবই এবং ভালো আমার বেশিরভাগ আত্মীয় গ্রামে, বর্ধমানের। যাই হোক, আমরা আলোচনাটায় আসি এবার। আমরা এআই নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে, যেটা আমি অনেক দিন থেকে আপনাকে ট্র্যাক করছি, যে আমি এই ভদ্রলোককে পেলে প্রথম যেটা জিজ্ঞেস করব, যে এআই কি আমাদের ভূত ভবিষ্যৎ সব কিছু পরিবর্তন করে দিচ্ছে? যেভাবে কম্পিউটার এসেছিল একটা বিপ্লবের মতন, ঠিক এখানে কি হতে চলেছে? মানে চাকরি বাকরি আর কিছু থাকবে না? না, না, দেখো, এটা এই উত্তরটা তো তুমি জানো, আমি অনেক ভিডিওতেই বলেছি। আসলে অতটা শঙ্কিত হওয়ার কিছু নেই। যেটা মানুষকে ভাবতে হবে, তারা যে কাজটা আজকে করছে সেই কাজটা থাকবে না। তার মানে এই নয় যে চাকরি থাকবে না। অ্যাকচুয়ালি তুমি যদি দেখো পৃথিবীর ইতিহাস, যখনই কোনো নতুন প্রযুক্তি এসছে, সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংই হোক বা কম্পিউটার হোক, সবসময় দেখবে যে কাজের নেচারটা বদলে গেছে। এক্ষেত্রেও কাজের নেচার বদলে যাবে, বদলাচ্ছে অলরেডি, এবং খুব ভালোভাবেই বদলাচ্ছে। সমস্যাটা হচ্ছে সেটা সমস্যা নয়। অপরচুনিটি কিন্তু ইনফাইনাইট। এখন সমস্যা হচ্ছে যে আমাদের ছেলেপেলেরা যেভাবে ট্রেন্ড আজকে স্কুলে, তারা সেই অপরচুনিটিটা নিতে পারবে না। যার জন্য আমি বারবার করে বলে আসছি, এটা একটা বিগ টাইম প্রবলেম। যে অপরচুনিটি তো প্রচুর তৈরি হচ্ছে, কিন্তু সেটা যদি কেউ নিতে না পারে, সেখানে সমস্যা এআই নয়। সমস্যা হচ্ছে আমাদের যে ছেলে মেয়েদেরকে আমরা যেভাবে ট্রেনিং দিচ্ছি সেখানটা।
এবং এটা অধিকাংশ বাবা মার আয়ত্তের বাইরে যে কী হচ্ছে, মানে তুমি একটা জিনিস ভাবো 91 আমরা যখন লিবারালাইজেশন স্টার্ট হলো, যেখান থেকে আইটিটা স্টার্ট হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটা, তখন কিন্তু আমাদের বাবা মারা জানতেও না যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলে একটা ইন্ডাস্ট্রি আছে, ছিলই না, রাইট? যখন স্কুলে পড়ছি আমরা ধরো 80s, তখন কেউ জানতোই না যে সব সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলে একটা আছে। অথচ তুমি যদি দেখো আমাদের সময় যারা হায়ার সেকেন্ডারি পাস করেছে, তাদের ভদ্র যেসব ছেলে মেয়েগুলো ছিল, তাদের 90% অ্যাকচুয়ালি কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতেই করে খেয়েছে। ওই আইটি ইন্ডাস্ট্রি তো তখন ছিলই না যখন স্কুলে পড়তো, তাদের স্কুলের আইটি নিয়ে কোনো ট্রেনিং ছিল না, কিন্তু পরবর্তীকালে তাদেরকে ট্রেনিং দিয়ে তারা আইটি ইঞ্জিনিয়ার হয়ে গেল, নো প্রবলেম। এইটাতে এআইয়ের ক্ষেত্রে আমরা ভাবতে পারি সেভাবে হতে পারে জিনিসটা, কিন্তু দিস ইজ হোয়ার দ্য থিংস আর বিকামিং প্রবলেম। কারণটা হচ্ছে এই যে ধরো আইটির ক্ষেত্রে তুমি যে ট্রেনিংটার কথা দিচ্ছ, যে মানে আমাদের সময় ধরো ইনফোসিস টিসিএসের লোকজন হুড় করে ঢুকছে, কোনো আইটি ট্রেনিং নেই, 6 মাসে তাকে ট্রেন করে আইটি ইঞ্জিনিয়ার করে দেওয়া গেল। এআইয়ের ক্ষেত্রে যেটা প্রবলেম সেটা হচ্ছে কি, এআইয়ের ক্ষেত্রে মানুষের যে ট্রেনিংগুলো লাগবে, যে ট্রেনিংয়ের উপর ভিত্তি করে সে এআইটাকে কাজে লাগিয়ে সে বিজনেসম্যান হবে বা বিজনেস হবে, সেই ট্রেনিংটা প্রাইমারিলি কামস ফ্রম আর্টস ডোমেন। অর্থাৎ তাকে হিস্ট্রি বলো, আর্টস বলো, সাইকোলজি বলো, বিশেষ করে সাইকোলজি বলো, অর্থাৎ মানবিক যেগুলি, যেগুলোকে তুমি মননবিদ্যা বলতে পারো, সেগুলো তো কেউ পড়েই না, ভারতের চর্চাও নেই। ভারতের ফিলোসফি বা হিস্ট্রি চর্চা একদম নিম্নমানের, মানে ভারতের হিস্ট্রি প্রফেসরদের আমি উল্টোপাল্টা গালাগাল দিই, বিকজ মানে সত্যি এরা কিছু জানে না, আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি। তাহলে এই যে ভারতের হিউম্যানিটিজের চর্চার যে লেভেলটা, সেটা ইজ গোয়িং টু বি ভেরি ক্রিটিক্যাল ইস্যু। এইটা যদি ভালো জায়গায় হতো, যদি আমাদের ছেলে মেয়েদের হিউম্যানিটিজের ট্রেনিংটা খুব ভালো থাকতো, তাহলে কিন্তু তারা আবার এআই ওয়ার্ল্ডটাকে, মানে খুব ইটস সারপ্রাইজিং যে সবাই ভাবে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে বোধহয় এআই পিক আপ করবে। ওট ইজ অ্যাকচুয়ালি অপোজিট, কারণ এআই সায়েন্স তোমার থেকে অনেক বেটার জানে, ম্যাথামেটিক্স অনেক তোমার থেকে বেটার জানে, কিন্তু এআই যেটা জানে না সেটা হচ্ছে মানুষটাকে ভালো করে চেনা, মানুষের ইমোশনগুলো, আরও অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, ম্যাথামেটিক্স এবং সায়েন্সেরও ফাউন্ডেশন দরকার এআই যদি অন্যভাবে কাজে লাগাতে চাও, কিন্তু সেই দিকটা তো নেগলেক্টেড। তুমি নিজেও জানো যে তোমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের যে মানে তাদের ফিলোসফির তো কোনো কোর্সই দেওয়া হয় না, তাদের সাইকোলজিরও কোনো কোর্স দেওয়া হয় না, সাহিত্যটাও নমনম করে পরীক্ষায় পাশ করার জন্য পড়ছে। তাহলে এদের পক্ষে কিন্তু এআই ওয়ার্ল্ডে ম্যাচ করাটা কঠিন হয়ে যাবে। আমি তোমাকে একটা খুব ভালো এক্সাম্পল দিতে পারি। ধরো আমি অ্যাকচুয়ালি যত বাংলা লিখি অনেকগুলোই কিন্তু এআই দিয়ে লেখা, ইংরেজি লিখে এআই দিয়ে লেখা। সেইটা লিখতে গেলে তুমি এআইতে কিন্তু শুধু প্রম্পট দিয়ে হবে না, তোমাকে লিটারেলি, ধরো একটা সময় আমি রাশিয়ান লিটারেচার প্রচুর পড়তাম, তো আমি এক্স্যাক্টলি জানি যে লিটারাল এলিমেন্টগুলো কী কী থাকতে হবে, এবং আমি প্রচুর এক্সপেরিমেন্ট করি আমার লেখা নিয়ে আর কি এআই দিয়ে, তাতে আমি ম্যাচ করাতে পারি। আমি ভাবলাম যে না, আমার মনে হলো যে এই লেখাটার মধ্যে দস্তয়েভস্কির যে মানুষের ক্ষয়ে যাওয়াটার একটা এলিমেন্ট বার করা যেতে পারে, এই লেখাটার মধ্যে চেকবের এই যে তোমার যে খুব স্মল ঘটনাগুলোকে যিনি যেভাবে ডেসক্রাইব করেন তার ন্যারেশনটা আনতে হতে পারে। আমি যদি এখন এআইকে ওইভাবে ন্যারেশন দিতে থাকি যে তুমি এই লেখকের এই স্টাইলটা ফলো করো, এই লেখকের এই স্টাইলটা ফলো করো এই লেখার মধ্যে, ও আমাকে এক্স্যাক্টলি সেটা করে দেয়। কিন্তু আমি ওকে মেন থিম দিলাম। এবার ঠিক আছে, আমাদের বাংলার পাঠকরা অতটা উন্নত নয়, যেন একটা বুঝতে পারে না আমার লেখার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু এই এলিমেন্টগুলো দেখবে আমি লেখার মধ্যে ঢুকিয়ে দিই, কিন্তু সেটা আমি করছি না, সেটা এআই করে দিচ্ছে টাচ বেস করে। এটা ভিডিওর মধ্যেও আনা সম্ভব। তুমি সেখানে সিনেমাটিক এলিমেন্ট বললে যে ঠিক আছে, তুমি কোনো একটা বিখ্যাত ডিরেক্টর, তুমি বললে যে আমি সত্যজিৎ রায় এক্স্যাক্টলি এই সিনেমার এই জিনিসটাকে তুমি আমাকে নকল করো, নকলই করছে, কিন্তু তোমাকে সেটাও জানতে হবে। তাহলে দেখো যে আজকে একটা এআই কিন্তু ভালো কাজ করাতে গেলে তোমাকে কিন্তু লিটারেলি অনেক কিছু জানা দরকার, সাহিত্য ভালো করে জানতে হবে, সিনেমা ভালো করে দেখতে হবে, তেমন এলিমেন্টগুলোকে বুঝতে হবে। তো সেই ট্রেনিংটা কোথায়? নেই, স্কুলেও দেওয়া হচ্ছে। এআই তো খুব দ্রুত বদলেও যাচ্ছে। হ্যাঁ, এআই দুটো বদলে গেলেও এআই যেটা হচ্ছে তুমি বলতে পারো যে আজকে এআইটা এইটুকু অটোমেট করতো, অটোমেশনটা আরও বাড়ছে, লেভেল অফ অটোমেশনটা বাড়ছে, কিন্তু যে এলিমেন্টগুলোর কথা আমি বলছি, যে ঠিক আছে আমি একটা আমার বক্তব্য ভিডিওর মাধ্যমে বা টেক্সটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তার স্টাইলটা কী হবে, তার এলিমেন্টগুলো কী কী হবে, তার মধ্যে আমি কী কী আর্টস আনবো, সেটা তো তোমাকে ডিসাইড করতে হবে। তা নাহলে ধরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমি যে একটা লেখা লিখছি, সেই লেখাটা 1000 ওয়েতে লেখা যায়, 1000ভাবে লিখতে পারি। এআইকে তুমি যদি এগুলো না বলে দাও, এআই কীভাবে লিখবে? ও তো নিজের মতো করে একটা ফ্ল্যাট লেখা লিখে দেবে, যেটা হয় যে একদম অ্যাভারেজ, যার জন্য এআই লেখা কিন্তু কেউ পছন্দ করে না, মানুষের লেখা পছন্দ করে। সুতরাং কেউ যদি ভাবে যে সে এআই দিয়ে আউটপুট দিলেই মানুষ খাবে না, আমি বলে দিচ্ছি, দিল টোটাল ফেলিওর। তাহলে তোমাকে কি জানতে হবে? তোমাকে এক্স্যাক্টলি জানতে হবে এআইটাকে দিয়ে কী করে তুমি এমন একটা লেখা বার করবে বা ভিডিও বার করবে যেটা অ্যাকচুয়ালি এআইয়ের মতো লাগে না, যেটা মানুষের সাথে কানেক্ট করতে পারে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি বলছিলাম তোমাকে, যেটা প্রথমে আমি বললাম যে হিউম্যানিটিজের ট্রেনিংটা ভীষণভাবে দরকার। যারা প্রচুর সাহিত্য পড়েছে, সাহিত্যের এলিমেন্টগুলোকে ইউজ করতে পারবে, সিনেমা দেখেছে, সিনেমার এলিমেন্টগুলোকে ইউজ করতে পারবে, দে আর গোয়িং টু বি দ্য উইনার। তো ইটস এ ভেরি অপোজিট ওয়ার্ল্ড। ইটস নট যে যারা সায়েন্স পড়েছে তারা উইনার হবে, যারা অ্যাকচুয়ালি মানুষের
মনটাকে বুঝতে পারছে, মানুষের সাথে কানেক্টিভিটি কমিউনিকেশন স্কিলটা আছে, তারা কিন্তু এখন এআই কাজে লাগিয়ে খুব ভালো ভালো ব্যবসা করতে পারে। আমি আরও ডিটেলে যাব, কিন্তু যেহেতু ভিডিও আর লেখার কথা হচ্ছে আমি প্রথমে এটাতেই আনি। এখন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে বিশেষ করে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার বেরিয়ে গেছে। কন্টেন্ট ক্রিয়েটারদের মূল যে কাজ করার ধরনটা সেটাই হচ্ছে যে এআইকে প্রম্পট দেওয়া এবং প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করা। এখন টেক্সট টু ভিডিও যেভাবেই হোক করা যায়, এবং এই ভিডিওগুলো মানে বাজারে প্রায় ছেয়ে গেছে। এরা কোত্থেকে, আপনি যদি এআইকে এখনই চ্যাট জিপিটিকে কিছু বলেন যে আমাকে 10টা ট্রেন্ডিং টপিক দিয়ে দাও, সে দিয়ে দেবে। সেই টপিক দিয়ে আপনি বানিয়ে নিন কিছু একটা ভিডিও বা লেখা, যাই হোক। এই জিনিসটারও তো একটা স্যাচুরেশন পয়েন্ট আছে, মানে ওই যে আপনি বললেন অ্যাভারেজ, বেশিরভাগই তো বেশি মানে সেরকম ইনডেপথ কিছু জানেই না। এবং এআই এর সব থেকে বেশি সুবিধাটা তারাই নিচ্ছে যারা ধরুন, আমি ওই রকমভাবে বলছি না, কিন্তু যাদের শিক্ষার মানটা সেই লেভেলে যায়নি, যারা হয়তো একেবারে নিউ জেনারেশন 20, 18, 19 এরকম বয়স, যাদের আরও শিখতে হবে, জানতে হবে। এটা ঠিক যে তারা কন্টেন্ট জেনারেশন করতে পারছে, সেখান থেকে আর্ন করছে, কিন্তু মুশকিলটা হলো ইনডেপথ নেই, যার ফলে বাজারে যেমন এরকম অতিরিক্ত অজানা ভিডিও জেনারেশন হচ্ছে, প্রচুর ভুল শব্দ, বাক্য, বানান এগুলো এমবেডেড হচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে, একটা স্যাচুরেশন এবং একটা নকল জিনিস ছড়িয়ে যাচ্ছে। আসল জিনিস যারা আসলে জানে তারা তো ব্যাক বেঞ্চে চলে যাচ্ছে। লেট মি ইন্টারাপ্টিভ হিয়ার। অ্যাকচুয়ালি ইউটিউব গত 2 উইকসে ওরা নতুন যে রেগুলেশন করেছে, ওরা সমস্ত এআই যে চ্যানেলগুলো ছিল এর মধ্যে কয়েকটা চ্যানেলে 10 মিলিয়ন ফলোয়ারও ছিল, সেগুলো সব ডিলিট করে দিয়েছে। সো নো এআই রিলেটেড ভিডিও, মানে নো এআই ভিডিও ইজ অ্যালাউড ইন ইউটিউব। আই থিঙ্ক ফেসবুক ইজ গোয়িং টু ডু দ্য সেম থিং। কারণ তা নাহলে এই প্ল্যাটফর্মগুলো টিকবে না, কারণ অরিজিনাল কন্টেন্টরা যদি কন্টেন্ট ক্রিয়েটাররা যদি ভালো স্কোপ না পায়, তুমি যেটা বলে চ্যানেলগুলো চলবে না, ঠিক আছে? তো ওটা ইউটিউব অলরেডি স্টেপ নিয়েছে, ফেসবুককেও স্টেপ নিতে বাধ্য হচ্ছে বা বাধ্য হবে। বিপ্লব দা, এই এআই এর ওভার ইউজ বা মিস ইউজ এগুলোও কিন্তু হচ্ছে। আমার এর পরের প্রশ্ন, যে আমার সঙ্গে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, সেখান থেকেই আমার পরের প্রশ্ন, যে আমি কারোর কাছে কিছু চাইছি, যে আমার এটা চাই, বা তার সঙ্গে আমার একটা কমিউনিকেশনে কোথাও প্রবলেম হচ্ছে, সেটাও এআই দিয়ে ইউজ করা হচ্ছে। এবং দেখছি যে একটা বাচ্চা ছেলে, সে একটা বড় চিঠি লিখে ফেলেছে, আপনাকে আন্তরিকভাবে জানানো হচ্ছে এই ওই করে, এবং ছেলেটির বয়স 19, সে একটা বেশ বড় বৃত্তান্ত লিখে ফেলেছে শুধু এইটুকু কথা বলার জন্য যে আমি এটাতে, আমার মতটা একটু অন্য, আমি এই জিনিসটা চাইছি। তো এই মানে তার বয়স 19 বছর, তার মানে এই জেনারেশন কি এবার নিজে হাতে লেখা, ব্রেন স্টর্মিং বা সামান্য অনুভূতিগুলো ব্যক্ত করা, এটা কি এআই যুগ সব কিছু শেষ করে দেবে? এবং তাকে এক সেকেন্ড আমি শুধু বলে দিই, তাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম, সে বলেছিল যে আপনি যদি এই এআইটাকে ইউজ করতে না পারেন, এখন প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে এভাবেই হবে, যদি না জানেন তাহলে এটা মানে আপনি ব্যাকওয়ার্ড আর কি। এটা তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো। তুমি এদের ভুলে যাও, যে কোনো কোম্পানির মধ্যে এখন যে কোনো অর্ডিনারি, তুমি যেটা বললে প্রশ্নের উত্তর করতেও, আমি তো দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানিতে শুধু এআই জেনারেটেড রিপ্লাই আসছে, এবং অধিকাংশ ক্ষেত্রে প্রবলেমটা ইভেন নট অনুভূতির, ইভেন তুমি যদি টেকনিক্যাল, আমি অনুভূতির দিকে যাচ্ছি, টেকনিক্যালিও রং ইন দ্য সেন্স যে তার মধ্যে যে টেকনিক্যাল জিনিসটা থাকার কথা সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ওই প্রম্পটই দেয়নি হয়তো ঠিক করে। তো এটা দেখো অলরেডি গবেষণায় প্রমাণিত যে যারা এআই ওভার ইউজ করছে তাদের কগনিটিভ ক্যাপাবিলিটি কমে যাচ্ছে, অর্থাৎ তাদের অনুভূতি, দেখো মানুষকে তো অনুভূতি তো এক্সপ্রেশন থেকে আসে, সেটা পারছে না করতে। তো এটা তো খুব ডেঞ্জারাস দিকে যাচ্ছে, অলরেডি বলাই হয়েছে এআইয়ের ওভার ইউজের জন্য। কিন্তু সেটা তো এআইয়ের দোষ নয়, তো এখন নিউক্লিয়ার বোম দিয়ে তুমি মানুষও মারতে পারো, এনার্জিও তৈরি করতে পারো। এটা তো গভর্নমেন্টের পলিসির উপর ডিপেন্ড করবে যে গভর্নমেন্ট কীভাবে দেবে। তবে এক্ষেত্রে আমি তোমাকে লিবার্টিটা নিচ্ছি যে ভবিষ্যৎ কীভাবে যাবে। ভবিষ্যতে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার একটা এআই এজেন্ট থাকবে নিজের, আমার নিজে, তোমার নিজের একটা অবতার থাকবে, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে দেবে। আবার তোমার কোম্পানি যদি তুমি কাজ করো, তারা একটা অবতার দেবে তোমাকে আর কি, যাতে তোমার প্রোডাক্টিভিটি মাল্টিপ্লাই হয়। তো ইন্ডিয়ান গভর্নমেন্টের কাজটা সবে শুরু হয়েছে, ওটা এমআইটি মিডিয়া ল্যাবের। আমি একটু বুঝে নিতে চাইছি ব্যাপারটা কীরকম হবে, যদি সহজ ভাষায় আপনি বলেন। হ্যাঁ, না ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আজকে তো তুমি তো দশভুজা হতে পারো না, রাইট? না, তোমাকে এতগুলো কাজ করতে হচ্ছে। তো এর একটা জিনিস তো হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানো। এবার তুমি কি করো, কিভাবে রিপ্লাই দেবে বিভিন্ন জনাকে, সেটা তো এআই জানে। স্ট্যান্ডার্ড অলরেডি মডবুক থেকে শুরু করে সেরকম অনেকগুলো এআই চলে এসছে। তো ধরো কোম্পানি চাইছে যে তুমি একটা কোম্পানি মার্কেটিং সেলসে আছো, তো তুমি নিজের তো তোমার টাইম 24 আওয়ার্সে 8 ঘন্টা কাজ করছো, লিমিটেড। তাহলে তোমার যে এআই অ্যাপটা আছে সে অন বিহাফ অফ ইউ তোমার মতো করে রিপ্লাইগুলো দেবে, ঠিক আছে? গভর্নমেন্টের ক্ষেত্রে একই ব্যাপার। ধরো গভর্নমেন্টের সাথে তোমার কিছু ট্রানজ্যাকশন থাকে, সেটা ভোট দেওয়ার ব্যাপারে হোক, বা ধরো এই যে আজকে যে এসআইআর যে প্রক্রিয়াগুলো চলছে সেগুলো নিয়েই হোক, গভর্নমেন্টের সাথে তো মানুষের একটা ট্রানজ্যাকশন সবসময় চলছে। সেই ট্রানজ্যাকশনগুলো গভর্নমেন্টের এজেন্ট থাকবে, মানে গভর্নমেন্টের বাবুরা থাকবে না, কিন্তু গভর্নমেন্টের এআই এজেন্ট থাকবে, তোমারও এআই এজেন্ট থাকবে। আচ্ছা। তারা নিজেদের মধ্যে কথা বলে সেটেল করে নেবে।
দ্যাট উইল বি ভেরি এফিশিয়েন্ট প্রবলেম। সেটা কি ডেমোক্রেসি মানে ভোটের ক্ষেত্রেও, ভোটিং এর হ্যাঁ ক্ষেত্রে? হ্যাঁ, সব কিছু ভোটিং ডিসিশন, বা ধরো যে কোনো গভর্নমেন্টের প্রসেস, ধরো তোমাকে কোনো যারা টাকা দিচ্ছে বা এই করছে, মানে যেটা গভর্নমেন্টের যা প্রসিডিওর সবগুলো, ট্যাক্স। ট্যাক্সের ক্ষেত্রে সবগুলো তোমার এজেন্ট করবে। এবং এজেন্ট টু এজেন্ট কথা হচ্ছে, মানে তুমি এই যে বলছো না আজকে তোমার বিরক্তিটা আসছে কারণ তুমি একটা মানুষ, তোমাকে একটা এজেন্টের সাথে কথা বলতে হচ্ছে, So সেটা চলে যাবে, কারণ সেক্ষেত্রে তোমার এজেন্ট আবার তার এজেন্টের সাথে কথা বলবে, দে উইল ইন্টারাক্ট। তাই আমার কাজটা কি হবে? ভেরি গুড কোশ্চেন। তোমার কাজটা কি হবে? তো দে আর অ্যাকচুয়ালি ডুইং অন ইউর বিহাফ না। এখানে দুটো তোমার কাজ থাকছে, সেটাও একটা খুব প্রশ্নের মতো প্রশ্ন, যে বেসিক্যালি যে মানে তুমি অ্যাপটার বিহেভিয়ারটা দেখছো, দেখে তুমি সেটাকে তোমাকে চালাতে হবে। মানে ভাবো যে ও হচ্ছে তোমার একজন এমপ্লয়ি, খুব লয়াল এমপ্লয়ি, যে তোমার জন্য 24 ঘন্টা কাজ করে। সুতরাং তোমাকে একটু মনিটর করতে হবে যে উত্তরগুলো ঠিক দিচ্ছে কিনা, তোমার মন মতো হচ্ছে কিনা, কোথায় উত্তর টার্গেটটা দিতে ভুল করেছে, সে কন্টিনিউয়াস ফিডব্যাকটা তুমি দিয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এখনও হয়, এখনও ধরো আমি যে কাজগুলো আমরা এআই দিয়ে করছি, সবসময় এআই কিছু না কিছু ভুল করছে। 95% ঠিক করে, 5% ভুল করে। সেই 5% আমাদের বলে দিতে হয়, কিন্তু ওই 5%টা খুব ক্রিটিক্যাল 5% হয়ে যায়, যে ওই ভুলটা করলে হয়তো মানেটাই বদলে যায় আর কি। হ্যাঁ। কিন্তু আমার সবসময় হচ্ছে। তো সেই ফিডব্যাকগুলো তুমি কনস্ট্যান্টলি দিয়ে যাবে। তো তোমার কাজ হবে এআই টুলটাকে চালানো, ইউ আর বিকামিং এ ড্রাইভার ইনস্টেড অফ ইউ বিকাম অ্যান অ্যাক্টর। আমি বারবার বলেছিলাম না যে তুমি অ্যাকচুয়ালি তুমি হচ্ছে ডিরেক্টর, তোমার ফিল্মের অ্যাক্টর হচ্ছে এআই। দ্যাট ইজ, আমি একটা আমার পিআর এজেন্ট পেয়ে যাচ্ছি যে আমার তুমি পিয়ার, এটা তোমার প্রোডাক্টিভিটি বাড়ছে, বিকজ দেখো তোমার ওখানে 10টা রেনেসাস কাজ করছে ইনস্টেড অফ 1, 10 দিকে কাজ করছে। দুর্গার কনসেপ্টও চেঞ্জ হয়ে যাচ্ছে তো। দুটো কনসেপ্টে চেঞ্জ হয়ে, বাট ধরো আজকে যখন করছি, ধরো মানে আজকে থেকে এটাও ভাবতে পারে 20 বছর বাদে যদি হয়তো আমরা করবো, তোমার যদি শোটা ভালো করে চলে, 20 বছর বাদে যদি আমরা এই পডকাস্টটা করি, দেখবে তখন তোমার এজেন্ট এআই এজেন্ট আর আমার এআই এজেন্ট নিজেদের মধ্যে ইন্টারভিউ দিচ্ছে। দ্যাট অলসো ইজ এ পসিবল থিং। বাবা বলছেন কি, মানে এটা তো রেভলিউশন একেবারে। না, রিভলিউশন নয়, এটা বলতে পারো মোর এফিশিয়েন্ট ওয়ে। কারণ অবভিয়াসলি এই যে সরকারি সমস্ত পদ্ধতির মধ্যে যারা ঘুষ খাওয়া থেকে শুরু করে অনেকগুলো ইনএফিশিয়েন্ট ব্যাপার আছে, সেগুলো তো কেটে যাবে না। তো অ্যাটলিস্ট এই যে তুমি বলছো যে এসআইআর গিয়ে লাইন দিতে হচ্ছে, ঠিক করতে হচ্ছে, তো ভাবো এগুলো দরকার নেই, এজেন্টরা নিজেদের মধ্যে সেটেল করে নিচ্ছে ব্যাপারগুলো। ভোটিং রাইটসটা কি করে হবে, মানে সেটা কি করে? দেখো, পৃথিবীতে ভবিষ্যতে ভোটিং কিভাবে হবে সেটা একটা খুব, মানে ইটসেলফ ইজ এ গুড কোশ্চেন। এবং এআইয়ের যুগে ডেমোক্রেসি কী করে ইভলভ করবে সেটাও কিন্তু একটা বড় একটা ইটসেলফ ইজ এ কোশ্চেন। আমি তোমাকে কারণটা বলছি, কারণ লোকজন অলরেডি গভর্নমেন্ট ডিসিশনের উপর ফেড আপ, তুমি নিজেও জানো। ডেমোক্রেসি তো খুব একটা ভালো ফাংশন করছে না কোথাও। সে তুমি দেখো দুবাই, সিঙ্গাপুর, যেগুলো মোর অটোক্রেটিক গভর্নমেন্ট, দে আর ডুইং বেটার, আনডাউটেডলি দে আর ডুইং বেটার। তো আমরা ইউএসএ তো যেটা দেখতে পাচ্ছি, ধর ডোনাল্ড ট্রাম্প তো মানে করে দিয়েছে, তো ডিক্রি করে দিয়েছে যে এখন গভর্নমেন্টে সব জায়গাতে তোমার এআই এজেন্ট ঢোকাতে হবে। মানে আগে যে কাজগুলো মানুষগুলো করছিল, ওরা চাইছে এখন আরও বেশি গভর্নমেন্ট এফিসিয়েন্সির জন্য এআই এজেন্ট আসবে। এতে হয়তো সরকারি চাকরি কমবে, কিন্তু সরকারি পদ্ধতিটা অনেক বেশি এফিসিয়েন্ট হতেও পারে, আবার নাও হতে পারে, বাই দ্য ওয়ে, ডিপেন্ডিং অন হোয়াট ইট ইজ, সেটা আর একটা কোশ্চেন। কিন্তু এইটা তোমার ভেবে দেখার দরকার আছে যে গভর্নমেন্ট যে সিদ্ধান্তগুলো নেবে ধরো এই মুহূর্তে তোমাদের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, সেগুলো কি মানুষ নেবে না এআই নেবে? এই প্রশ্নটা কিন্তু এসে যাচ্ছে অলরেডি, যে মানুষ কি সত্যি তার জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারে, না এআই তার জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারে? তো এই যে তোমাকে আমি বললাম যে ইন্ডিভিজুয়াল এআই এজেন্টের কনসেপ্ট আসছে বা সিটিজেন এআই প্রোগ্রাম আসছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তোমার কি ভালো হয় সেটা তোমার এআই এজেন্টের উপর ছেড়ে দিতে হবে। সে বলবে, তারা মানে মানে ভবিষ্যতের ডেমোক্রেসিতে ভোট দেওয়ার দরকার নেই, কারণ এতগুলো এজেন্ট তো নিজেদের মধ্যে ইন্টারাকশন অনেক বেশি এফিশিয়েন্ট। সেক্ষেত্রে ভাবো ভারতবর্ষের প্রতিটা মানুষ, মানে 1.4 বিলিয়ন মানুষের 1.4 বিলিয়ন এজেন্ট নিজেদের মধ্যে ডিসকাস করে বলছে তাহলে ভারতের জন্য এই সিদ্ধান্তগুলো হচ্ছে বেটার। অ্যান্ড ইউ ডোন্ট নিড দ্য ইন্ডাস কাছে পার্লামেন্টারি ডেমোক্রেসি। আজকে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি তৈরি হয়েছিল কারণ টেকনোলজিক্যালি সেরকম ছিল না যে একটা সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, কারণ মানুষের ইন্টারাকশন অনেক বেশি এফিশিয়েন্ট। বাট লেটস সে উইদিন 10 ইয়ার্স, মেবি 20 ইয়ার্স, এটা হবে যে আমাদের এই প্রেজেন্ট ভোটিং সিস্টেমটা দরকার নেই। যে কোনো জায়গায় যখন এই সিটিজেন, ধরো তোমার এই সিটিজেন এআই এজেন্টগুলো চলে আসছে, তোমার সিটিজেন এআই এজেন্টগুলো অন্য লোকের সিটিজেন এআই এজেন্টগুলো নিজেদের মধ্যে ডিসকাশন করে ঠিক করে নিল ভারতের জন্য এগুলো ঠিক হবে। And you have to believe in that because they have more data and more maybe wisdom in some sense. মানে সেখানে একটা খারাপ দিকও তো থাকছে যে আমার কোনো মতামত ব্যক্ত করার জায়গা নেই, নাকি? না, সেটা তো তোমার মতামত নিয়ে ওরা দেবে। ধরো এআই তোমার কাছ থেকে জানতে চাইবে যে তুমি কি কি চাইছো, অবভিয়াসলি প্রত্যেকটা লোকে তুমি সেটা বলে দিলে, তারপর তোমার এজেন্ট সেটা ডেটাটা নিয়ে নিল। এবার ধরো 1.4 বিলিয়ন লোকের ডেটাগুলো পেয়ে গেল এজেন্টগুলো, তারপর এজেন্টরা নিজেদের মধ্যে ডিসকাস করে নিল যে কি হবে ভারতের জন্য বেটার। এটা তো ওয়ান্ডারফুল একটা, মানে ডেমোক্রেসিতেও একটা, ডেমোক্রেসি তো সব জায়গাতেই। সো আমরা পৃথিবীর বলতে পারো সবচেয়ে একটা বড় বৈপ্লবিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।
মানে যে রেনেসা পিরিয়ডের কথা আমরা বইয়ে পড়েছিলাম, এটা একটা নতুন। ওটা তো ছিল মানুষের চেতনার রেনেসাস। এটা যেটা হতে চলেছে যে যে মানুষের যে রুটিন মান্ডেন কাজগুলো ছিল সেগুলো অধিকাংশ এআই করে দেবে। একটা জিনিস ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তুমি যে কাজটা করছো তার মধ্যে হয়তো হার্ডলি 5% ক্রিয়েটিভ কাজ থাকে, 95% হচ্ছে কিন্তু মান্ডেন ওয়ার্ক, রিপিটেটিভ ওয়ার্ক, মানুষ করতে চায় না। অনেকে আবার 100% রিপিটেটিভ ওয়ার্ক করে। করুক না, ওগুলো তো রোবট এআই করলেই তো বেটার। মানুষ ক্রিয়েটিভ কাজ করুক, কবিতা লিখুক। আমি তো বারবার করে বলছি, মানবিক যে জিনিসগুলো তো মানে লস্ট হয়ে যাচ্ছে না, সেই জায়গাটা তো ভালো। মানুষের হাতে তখন অনেক বেশি সময় থাকবে মানবিক জিনিসগুলো নিয়ে চর্চা করার। নেগেটিভ তো একদমই নয়। নেগেটিভ একদমই নয়। আচ্ছা, এটা নিশ্চয়ই আমরা একটা আলাদা এপিসোড করব এই বিষয়টাকে আরও একটু গভীরে আলোচনা করার। কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, যেটা ভালো দিক তো আমরা শুনলাম, কিন্তু সবাই যেটা ভয় পাচ্ছে যে চাকরি চলে যাবে, যেটা দিয়ে আমি শুরু করলাম এই অনুষ্ঠান। এমন 5টা চাকরির কথা বলুন এই মুহূর্তে আপনার মাথায় আসছে যেগুলো আগামী 5 বছরে আর থাকবেই না। দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কোডিংয়ের কাজ তো সবার আগে যাবে। এখানে একটা কতগুলো থাম রুল আছে যে কোন চাকরি যাবে কোন চাকরি যাবে না। যে চাকরিগুলো রুটিন, রিপিটেটিভ এবং খুব নিয়ম মেনে হয় এবং খুব শৃঙ্খলার মধ্যে হয়, যদি বাংলায় বলি আমি, সেইগুলো তো যাবেই, কিছু করার নেই। কারণ ওগুলো এআই দিয়ে রিপিটেটিভ করাটা খুব মুশকিল, ইজি। যেমন কোডিংয়ের কাজগুলো যা করে, কোডিংয়ের কাজ অলরেডি 90% এআই করছে। মানে দিস ইজ প্রবাবলি দ্য 2026 ইজ প্রবাবলি গোয়িং টু বি দ্য লাস্ট ইয়ার যেখানে কোনো মানুষ কোডিং করবে, এরপর আর কোডিং থাকবে না। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কোডিংটা হচ্ছে 20% অফ দ্য ওয়ার্ক, ওটা চলে গেছে। তারপরে ধরো সেই কোডগুলোকে একত্রিত করে একটা ইন্টিগ্রেশনের কাজ করতে হয়, কোডগুলো মেনটেন করার ব্যাপার থাকে, সেটাকে আর্কিটেক্ট করার ব্যাপার থাকে। এখন এই যে কারণে তুমি দেখলে টিসিএস ইনফোসিসের জবটা পড়ে গেল, ওটার কারণ কিন্তু এই নয় যে কোড অটোমেশন হয়ে গেছিলো। এবার নেক্সট লেভেল অফ অটোমেশনটা শুরু হলো, যেখানে কোডগুলো ইন্টিগ্রেট করা, বাগ ফিক্স করা, সেটাও অ্যাকচুয়ালি তোমার ওই যেটা কোওয়ার্ক বলে, যেটা তোমার ক্লডে যেটা করছে, সেটাতে কিন্তু দেখা যাচ্ছে সেটা করতে পারছে। অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে নেক্সট লেভেল অফ ব্রেন যেটা দরকার ছিল সেটাও করে দিচ্ছে এখন। কারণ ওই যেটা বললাম, এখানে আমরা একটু ম্যাথামেটিক্যাল টার্ম একটু সহজ ভাষায় ব্যাখ্যা করি। এখানে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম বলে একটা কনসেপ্ট আছে আমাদের ম্যাথামেটিক্সে। তার মানেটা হলো এই যে আমরা যখন একটা কাজ করি, তার মধ্যে কিছু নোন জিনিস থাকে, কিছু আননোন জিনিস থাকে। এবার সব জিনিস যদি, যতগুলো ধরো আননোন জিনিস আছে, সেটাকে আমি বলবো ডিগ্রিজ অফ ফ্রিডম, যে লোকে ফ্রিডম আছে যে ওই দিকে করার। আর সেই ফ্রিডমটা যদি না থাকে, তাহলে তো এআই সবসময় রিপিটেটিভ কাজ খুব ভালো করে ফেলছে, যেটা অ্যাকচুয়ালি কোডিংয়ের ক্ষেত্রে হচ্ছে। কোডিংয়ের ক্ষেত্রে কোনো ফ্রিডম নেই, কারণ যা সিনট্যাক্স, যা গ্রামার, ডিটো না দিলে রেপ্লিকেট করতে পারে না। সুতরাং ওই কাজগুলো সবার আগে যাবে। এবার যার কাজে যত ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, যেমন যে সাহিত্যিক যদি কেউ রেনেসাস চক্রবর্তীর ক্যারেক্টার নিয়ে লিখতে বসে, 10টা সাহিত্যিককে দিলে সে 10টা ক্যারেক্টার তৈরি করবে, রাইট? সো দ্যাটস কল্ড ডিগ্রিজ অফ ফ্রিডম। সেখানে এআই হাত বসাতে পারবে না, সেখানে কিন্তু এআই একটা হেল্পিং টুল হবে, সে কিছু এলিমেন্টগুলো দিতে পারছে। তো আমি দুটো এক্সট্রিম কেস বললাম, একটা হচ্ছে সাহিত্যিকের কাজ, আর একটা ধরো তোমার কোডিংয়ের কাজ। একটা তো ইনফাইনাইট ডিগ্রিজ অফ ফ্রিডম, আর একটা হচ্ছে যে তোমার কোনো ডিগ্রিজ অফ ফ্রিডমই নেই। যেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম নেই, সেই কাজগুলো সবার আগে যাবে। আচ্ছা, যেখানে ধরো লিমিটেড ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, সেখানে দেখা যাবে সেটাকে আমরা HITL বলি, হিউম্যান ইন দ্য লুপ সিস্টেম বলে। অর্থাৎ হিউম্যান এবং মেশিনকে কোলাবরেট করে কাজ করবে, যেখানে বলতে পারো যে মানুষ কমপ্লিমেন্ট করবে এআইকে টু ডু দ্যাট। খুব বড় এক্সাম্পল হচ্ছে ধরো হসপিটালের যে এআই সিস্টেমগুলো দিয়ে এখন অটোমেট করবে ওদের প্রসেসটাকে, বা ইভেন এডুকেশনের ক্ষেত্রেও, মাস্টারমশাইদের ক্ষেত্রেও। মাস্টারমশাই? হ্যাঁ, কারণ ধরো তুমি যদি লক্ষ্য করো, এই যে প্রাইভেট টিউশনির যে কোচিংয়েরটা ব্যবসাটা ইউএসএতে যেটা ছিল, সেটা টোটাল ক্র্যাশড। প্রত্যেকটা যতগুলো এডুকেশন কোম্পানি, এটা নিয়ে একটা ভিডিও করেছিলেন। হ্যাঁ, টোটাল কোলাপস করে গেছে। মানে কোম্পানিগুলো ব্যাংকরাপসি ফাইল করে গেছে। কি বলছেন? হ্যাঁ, কিছু করার নেই, কারণ একটা মাস্টারমশাইয়ের থেকে তো চ্যাটজিপিটির কাছে গেলে তো ওরা অনেক বেটার আনসার পাচ্ছে, 24/7 পাচ্ছে। একটা ছেলে অঙ্ক আটকে গেলে সে মাস্টারমশাইয়ের জন্য ওয়েট করবে না, সে সঙ্গে সঙ্গে করে দেবে। তার মানে আপনি যা বলছেন তাতে এটা ইউএসের যদি চিত্র হয়, আগামী দিনে ভারতবর্ষেও টিচার পদ থাকবে না, নাকি কোচিং সেন্টার থাকবে না? দেখো, টিচিং পদ থাকবে, সংখ্যায় কম থাকবে, কারণ এমনিতেও ভারতবর্ষে যেটা টিচিং মেটেরিয়াল, যেটা পড়ানো হচ্ছে, সেটা অলরেডি ইউজলেস হয়ে গেছে। একটা খুব ফান্ডামেন্টাল জিনিস বলি, যে আজকে এআই যেটা বললাম চালাতে গেলে ইউ হ্যাভ টু বি দ্য বস, মনিব হতে হবে। কিন্তু তোমার গোটা স্কুল শিক্ষাটাই হচ্ছে চাকর হওয়ার। কারণ কি তুমি আনসারটা দিচ্ছ, রাইট? কেউ প্রশ্ন করছে, তুমি আনসারটা দিচ্ছ। এখন আনসার তো সবই চ্যাটজিপিটি দিয়ে দেবে, জেমিনি দিয়ে দেবে, প্লট দিয়ে দেবে। তোমাকে তাহলে প্রশ্নটা করতে হবে। প্রশ্নটা করা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট,
কারণ প্রশ্নটা করার মধ্যে সবসময় ডিগ্রিজ অফ ফ্রিডম বেশি থাকে, বিকজ তোমাকে রাইট কোশ্চেনটা করতে হবে। তো সেই জন্য যেটা হবে, তুমি শিক্ষকের চাকরির ক্ষেত্রেই বলো, এই চাকরির ক্ষেত্রেই বলো, একটা তো হচ্ছে যে ইউনিভার্সিটিগুলোকে রিকগনাইজ করতে হবে যে দিস ইজ অল গোয়িং টু বি ডিফারেন্ট। দেখো ইউনিভার্সিটিগুলো রেভিনিউ অলরেডি ফল করা শুরু করে গেছে। আজকে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো যে তুমি দেখছো যে এনরোলমেন্ট হচ্ছে না সায়েন্স বা এগুলোতে, এটা কিন্তু সব জায়গার প্রবলেম, এটা হবেও না, কারণ লোকজন দেখতে পাচ্ছে এগুলো করে তো কোনো লাভ নেই, রাইট? তো সেখানে তো অলরেডি তাহলে দুদিন বাদে তো এরাই বলবে যে সব প্রফেসরদের রেখে হবে, এটা ইভেন কিন্তু এই কলকাতা শহরে একটা খুব, আমি নাম করছি না, খুব স্বনামধন্য একটা ইউনিভার্সিটিতে জার্নালিজমে এবছর ভর্তিই হয়নি কেউ। দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড অলসো। এটা তো আননেসারি কিছু নেই, কিন্তু যার ডিমান্ড নেই কেন লোকে করতে যাবে? তো লোকে তো এরপর আরও মারাত্মক জিনিস হবে। আমি তো মানে আমি যেভাবে ধরো অ্যাডভান্স এআই সিস্টেমগুলো ইউজ করি, সেখানে তো দেখতে পাচ্ছি খুব কঠিন ম্যাথামেটিক্যাল ফিজিক্সের প্রবলেমগুলো সবই করে দিচ্ছে। তো কী দরকার ম্যাথামেটিক্স ফিজিক্স সিস্টেম? সেগুলো তো করেই দিচ্ছে অলরেডি, সুতরাং ডিমান্ড কমবে, বলছি না চলে যাবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আসবে যে টিচারদের ক্ষেত্রে ধরো যারা প্রাইভেট টিউশনি পড়িয়ে এখনও কিছু সংসার করে, তো প্রচুর আছে তো ওয়েস্ট বেঙ্গলে, রাইট? টিচারদের গ্র্যাজুয়ালি এটা ফেজ আউট হতে বাধ্য, বিকজ অবভিয়াসলি লোকজন যেটা দেখতে পাচ্ছে চ্যাট জিপিটি বা ক্লডে এগুলো কাজে লাগিয়ে তাদের সাথে মানে ডায়ালগ দিয়ে ছেলেপেলেরা অনেক বেটার শিখতে পারে। ইনফ্যাক্ট প্রত্যেকটার মধ্যে এখন নিজস্ব একটা টিচিং মোড আছে। মুশকিল হচ্ছে যে লোকজন টিচিং মোডটা ইউজ করছে না। মানে তুমি ধরো একটা প্রশ্ন পাচ্ছ না, তুমি যদি বলো যে প্রশ্নটা সলভ করে দাও, তাহলে কিন্তু সেটা টিচারের কাজ করবে না। তোমাকে বলতে হবে যে এই প্রবলেমটা তুমি আমাকে শিক্ষকের মতো বুঝিয়ে দাও, তাহলে কিন্তু চ্যাট জিপিটি একটা খায়না একাডেমি সমস্ত ওদের সাথে কোলাবোরেশন আছে। মানে তুমি দেখবে ও পুরো তোমাকে উত্তরটা বলে দিচ্ছে না, তোমাকে অ্যাকচুয়ালি তোমার ভেতর থেকে উত্তরটা বার করার চেষ্টা করছে, যেটা একটা ভালো মাস্টারমশাই কি করে। বলবো? ওই চ্যাট জিপিটিকে বলতে হবে যে এই প্রবলেমটা আমি সলভ করতে চাই, কিন্তু তুমি আমাকে সলভ করবে না, আমি সলভ করবো, তুমি আমাকে মাস্টারমশাইয়ের মতো বুঝিয়ে দাও। তো ইউ বি মাই টিচার, ফর্মটা তোমাকে ওইভাবে দিতে হবে যে তুমি টিচারের মতো আমাকে অ্যান্ড সাধারণ। ইট বিকাম ইউর টিচার। এটা অনেকে জানে না, চ্যাট জিপিটি ভুল করে ইউজ করে। 99% চ্যাট জিপিটি স্টুডেন্টরা ভুলভাবে ইউজ করে। করলে ওর সঙ্গে সঙ্গে তোমার টিচার হয়ে যাবে না। আমার অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিও আছে, আমি ছেলেদের দেখিয়েছি যে কীভাবে ওরা ধাপে ধাপে একটা মানে তারপর তুমি যে রিপ্লাইটা করছো তারপর বেশ করে একটা টিচার যেভাবে নেক্সট কোশ্চেন করছো, ও তোমার কাছ থেকে উত্তরটা বার করে নেবে, যেভাবে একটা টিচার করতো আর কি। তো অলরেডি ইট ইজ এ মাচ বেটার টিচার। মানে টিচার এটা শুনলে আমাকে গালাগাল দেবে, তারাই আমার ইয়েতে ট্রল করে। তুমি বললে না ট্রলিং, দেখবে ম্যাক্সিমাম অনেক মানে প্রাইভেট টিউটররা ট্রল করে বেশি, কারণ তারা তো একটা নিজের মধ্যে ভয়ে আছে, সত্যি তো সত্যটা মেনে নিতে পারছে না, চলে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে ডাক্তার বা উকিলরা যে সেফ আছে তাও নয়। ডাক্তার বা ডাক্তাররাও না। কী করে ডাক্তার সেফ থাকবে? আজকে তো চ্যাট জিপিটি তো সবচেয়ে বড় যেটা, ওদের তো হেলথ এটা বার করে দিয়েছে, হেলথ অ্যাপটা দিয়ে তো তুমি ডাক্তারের মতো ডিসকাস করতে পারো। আমি জানি না তুমি কেউ ট্রাই করেছে কি না। না, করিনি। তোমার যে কোনো প্রবলেম আছে এই আছে, তুমি চ্যাট জিপিটির সাথে তুমি ভিডিও নিয়ে তুমি এখন ডিসকাস করতে পারো। এখনও তো কি নাম? টেক্সট করছো। ওটা ওই জিপিটির বাঁদিকেই দেখবে ওটা লেখা থাকে, ওটা বোধহয় হেলথ সেন্টার লেখা থাকে আর কি। তো অলরেডি তো লোকে রিলিজ করে দিচ্ছে যে তোমার যাবতীয় প্রবলেমের সাথে জন্য তুমি চ্যাট জিপিটির সাথে ডিসকাস করো, সেটা মানে জেমিনিও করছে, সবাই করছে। এতে কী হবে, ডাক্তার চলে যাচ্ছে না, কিন্তু মুশকিল হচ্ছে যে ডাক্তারদের যে পসারটা ছিল বা এই ছিল কমছে। অবভিয়াসলি এমনিতেই ডাক্তারের সংখ্যা বাড়ছে, তারপর যদি আর সত্যি কথা বলতে কি, তুমি যদি জিপিটির কাছে কি যে গাইডেন্সটা পাবে, আমি দেখেছি সেটা ডাক্তারদের থেকে অনেক বেটার অনেক ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে ওখানে কিন্তু তোমাকে একদম প্রিভেন্টেটিভ প্লাস রিয়াক্টিভ ধরনের ট্রিটমেন্টই বলে। মানে তোমাকে বুঝিয়ে তুমি যদি জিজ্ঞেস করো যে যে কেন আমার রোগটা হয়েছে, কী করলে আমার চেঞ্জ করবে, মানে আমি ওষুধ না নিয়ে আমি এই রোগটা সারাতে পারবো কি না, আজকে চ্যাট জিপিটিতে তার পুরো ডিটেলস দিশা তোমাকে দেখিয়ে দিচ্ছে যে তুমি একদম লাইফস্টাইল চেঞ্জ করে, খাওয়া দাওয়া চেঞ্জ করে এই রোগটা সারাতে পারো কিনা। যেটা কিন্তু 95% কেসই পসিবল। 5% কেস হয়তো ডাক্তার লাগবে, মেডিকেশন লাগবে। ডায়েটিশিয়ানও লাগছে না এখন। না, সব কিছুই চ্যাট জিপিটি করে দিচ্ছে, কিন্তু যে 5% কেসে লাগবে সেই 5% কেসও বলে দেবে যে এইটা তোমার পসিবল হয়েছে, এই তোমার ট্রিটমেন্ট দরকার, তুমি ডাক্তারের কাছে গিয়ে করো। আজকাল ডাক্তারের কাছে গিয়ে লোকে চ্যাট জিপিটি চ্যাটলগ দেখিয়ে দিচ্ছে যে দেখুন আমাকে চ্যাট জিপিটি বলছে। না, ডাক্তাররাও দেখছে, এটাও দেখাচ্ছি। এবং হ্যাঁ, মাস্টারমশাইরা, আপনি যে মাস্টার টিচারদের চ্যাট কথা জিপিটি বললেন, তারাও দেখ ChatGPT চ্যাট থেকে জিপিটি solve করে। দিচ্ছে, এবার ডাক্তারের কাছে গিয়ে বলছে যে যে দেখুন চ্যাট জিপিটি এটা বলছে, কিন্তু যেহেতু চ্যাট জিপিটি তো প্রেসক্রিপশন ওষুধ লিখতে পারে না, আপনি ওষুধ প্রেসক্রিপশনটা লিখে দিন। প্রেসের ব্যবসা, যেটা একটা মানে যথেষ্ট ভারতবর্ষে যথেষ্ট প্রচলিত, ভারতবর্ষে কেন বিভিন্ন জায়গায়, এগুলো থাকবে না? না, প্রেসের ব্যবসা থাকবে, কারণ এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম অনেক বেশি আছে। এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা। থাকবে। থাকবেই, কারণ মাস মিডিয়া কমিউনিকেশন যেটা বললাম, মানুষের কমিউনিকেশন, ওখানে ডিগ্রিজ অফ ফ্রিডম বেশি। ওখানে তুমি যদি বলো যে এআই কী করবে, হয়তো টেকনিক্যালি স্পিকিং সবই করে দেবে, কিন্তু প্র্যাকটিক্যালি কিছুই করতে পারবে না। কারণ আজকে যেটা আমি লিখেছিলাম, তুমি মমতা ব্যানার্জিকে প্রশংসা করবে না গালাগাল দেবে, এটা তো 100ভাবে করা যায়, কিন্তু কীভাবে করলে জনগণকে কানেক্ট করবে সেটা কে দেখবে? সেটার জন্য তো মানুষ লাগবে, এবং সেখানটাই তোমার মানুষের স্কোপটা সবসময় থেকে যাবে। ওটা চ্যাট জিপিটি কখনোই পারবে না যে কীভাবে মমতা ব্যানার্জির এগেনস্টে একটা ক্রিটিক্যাল আর্টিকেল লিখলে দ্যাট উইল হিট দ্য অডিয়েন্স, বা উল্টোটাও সত্যি কীভাবে প্রশংসা করলে হবে, সেটা কিন্তু মানুষের হাতে আছে। এবং দ্যাটস
কিপ অন টেলিং দ্যাট, কিন্তু এইটা করার মতো লোক তুমিও জানো আজকে ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি ফার্স্ট পোস্টের পালকি শর্মা উপাধ্যায়, তুমি দেখবে যে পালকি যখনই ওয়ান থেকে সরে এলো ও চ্যানেলটা পুরো ডুবে গেল, ফার্স্ট পোস্ট করলো, ফার্স্ট পোস্ট থেকে শুরু নিজের চ্যানেল সরে করছে। যাচ্ছে। কেন এটা হচ্ছে? বিকজ শি নোজ হোয়াট ইজ গোয়িং টু বি দ্য হিটিং, ওটা তো এআই দিয়ে হবে না। তো দ্যাটস ওয়াই দিস উইল সার্ভাইভ। এটাকে রিপ্লেস করা যাবে না। সম্ভব না। কিন্তু কজন আছে পালকি উপাধ্যায় শর্মা, এটা তোমাকে ভাবতে হবে। আমি যে জন্য বলছিলাম ক্রাইসিসটা অপরচুনিটি নয়, ক্রাইসিসটা হচ্ছে ওই ট্রেনিংটা আছে কিনা লোকের। আমরা ডাক্তারি নিয়ে কথা বললাম, আমরা খানিকটা সাংবাদিকতা নিয়েও কথা বললাম, কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা আমরা বলেছি, কিন্তু যেহেতু আমি নিজে কন্টেন্ট ক্রিয়েটার, আমার জানতে আরও বেশি ইচ্ছা করছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা তারা রিসার্চ করছে, সেখান থেকে তারা নতুন ভিডিও জেনারেট করছে, বা ইভেন ডিজিটাল মিডিয়া যেটা টেলিভিশন মিডিয়াকে রিপ্লেস করে বা সাবস্টিটিউট হিসাবে এলো, সেটাও এখন এআই এর দৌলতে আবার ওই একটা মানে এত প্রোডাকশন, তাহলে কি এই না প্রফেশন? না, দেখো এখানে প্রোডাকশন হলো, জনগণ তো সব নিচ্ছে না, নিচ্ছে তো আমি তোমাকে পালকি উপাধ্যায় যে এটা দিলাম, আরে তুমি একটা ইয়ন চ্যানেল খুললেই তো সেটা চলবে না, তোমাকে জনগণের সাথে কানেক্ট করতে হবে। এই কানেক্টিংটা তো অ্যাবসলিউটলি হিউম্যান স্কিল, সেটা এআই দিয়ে করলে তো ইয়নের মতোই হবে সব মানে জেনারেলি। আপনি বলছেন সাংবাদিকতা থাকবে? অ্যাবসলিউটলি থাকবে, ওখানে মানুষের সাথে দেখো সাংবাদিক মানে তো ইনফরমেশন কালেকশন নয়, একটা পার্ট ইনফরমেশন কালেকশন। চ্যাটজিপিটি তোমাকে একটা রিসার্চ দিয়ে দিচ্ছে, তুমি সেই কন্টেন্টটাকে মানুষের সাথে কানেক্ট করবে কি করে? দ্যাট ইজ ওয়ার দ্য লিটারেচার এখানে কামস ইন। একটা এক্স ফ্যাক্টর থাকবেই। ওই এক্সপেক্টার থাকবেই। আজকে কেন কিছু কিছু লেখকের লেখা পড়তে তোমার ভাল লাগে, রাইট? সেই যে কানেকশন করাটা, আমি তো বললাম, কারণ ওখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কেন ওটা থাকবে, তুমি ম্যাথামেটিক্যালি ভাবলে ওর ডিগ্রিজ অফ ফ্রিডমটা অনেক বেশি। আমি একটা জিনিস 10ভাবে বলতে পারি, 100ভাবে বলতে পারি, কিন্তু আমি এমন একটাভাবেই তোমায় বলার সুযোগ আছে, এমনভাবে বলবো যাতে ওটাকে লোকের একদম হৃদয়ে গিয়ে হিট করবে। সেটা এর পক্ষে সম্ভব না, তার জন্য মানুষকে বুঝতে হবে, রাইট? সেই জন্যই আমি বলছিলাম যে স্কোপটা থেকেই যাবে। হয়তো একটা ঝড় উঠতে পারে, কিন্তু সাস্টেন করবে। ওটা হিউম্যান বিং ছাড়া এখন যে কন্টেন্টগুলো এআই দিয়ে করছে কন্টেন্ট ক্রিয়েটাররা, ম্যাক্সিমামই তো অ্যাভারেজ কন্টেন্ট, কেউ তো পড়ে না, তুমি দেখতেই পাচ্ছ। ও তো লোকে আজকাল যদি 3টে লাইন পড়ে বুঝে যায় এটা এআই লিখেছে, স্কল করে বেরিয়ে যাবে, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে। ওটা হয় না, ওটা যারা ইনফ্যাক্ট আমার এই পডকাস্ট দেখছে ক্রিয়েটার হতে চায়, হয় না। দের ইজ নো সাবস্টিটিউট টু রিড গুড লিটারেচার, আই ক্যান টেল ইউ। কেউ যদি চেকভ, দস্তোয়েভস্কি, রবীন্দ্রনাথ না পড়ে, তাদের পক্ষে ওই লেভেলে পৌঁছানো সম্ভব নয় যে লেভেলে গিয়ে তারা মানুষকে কানেক্ট করতে পারে। একদম। দের ইজ। এরপরে আমার পরের প্রশ্ন, বেশ কতগুলো প্রফেশন আমরা ছুঁয়ে যেতে পারবো জানি না, কিন্তু ওকালতি মানে আদালতে যারা, হ্যাঁ, ওটা আদালতটা খুব ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি আমার অ্যাভোকেট ডট এআই বলে ওখানে একটা অলরেডি কোম্পানিও আছে, যেটাতে আমরা মানে এআই করছি লিগাল সিস্টেমের জন্য, অনেক কিছু স্কোপ আছে। তো আমার নিজের ওখানে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, এটা খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স যেহেতু আমি বলছি, যে ধরো যেগুলো মানে লয়ারদের যেগুলো ড্রাফটিং করার যে কাজগুলো ছিল, সেগুলো অলরেডি এআই করে দিচ্ছে, মানে কন্ট্রাক্ট লেখার ড্রাফটিং ওগুলো থাকবে না। কিন্তু যেখানে অ্যাকচুয়ালি ওকালতি করতে হবে, মানে ধরো আদালতে গিয়ে সওয়াল করতে হবে, একটা লোকের ডিফেন্স তৈরি করতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, ওটা ইম্পসিবল এআই দিয়ে করা। আমি তোমাকে কারণটা বলছি, কারণ আমাদের একটা এআই এজেন্ট ছিল, আমি গল্পটা তোমাকে বলি, গল্পটা শুনলে লোকে গল্পটা ভালো বোঝে। যে না কি, যে আমাদের যেটা অ্যাভোকাডোরা এআই এজেন্ট আছে, যে তুমি যদি লিখে দাও তোমার প্রবলেমটা কি, তাহলে আমরা ইউজুয়ালি তাকে রাইট একটা লয়ারের সাথে কানেক্ট করিয়ে দিই, ঠিক আছে? আমাদের দিয়ে আছেন আমার কোম্পানি অন্যজন পার্টনার, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো ওরকম একটা লোক এলো, বললো যে তার নাকি পার্টনার তাকে খুব মানে তার কন্ট্রাক্ট অনার করেনি, তাকে জোর করে তাড়িয়ে দিয়েছে। ছেলেটা ছিল অ্যাকচুয়ালি একটা ব্রাজিলের জুডো টিচার। তো সে একটা বিশাল লেখা লিখেছে যে তার পার্টনার কীভাবে তাকে ঠকিয়েছে, যা হয় মানে মামলার ক্ষেত্রে। পুরো গল্পটা সে বলল, ঠিক আছে? এইবার অ্যামিদি যখন তাকে এবার 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 এআই কী বললো, যে এআই সেই গল্প অনুযায়ী একটা করে দিয়েছে। এবার আমি যখন দেখলাম অ্যামিদি ওর সাথে প্রশ্ন করলো, ও অ্যামিদি 2 মিনিটের মধ্যে বুঝে গেল ও মিথ্যা কথা লিখেছে ওখানে। কারণ ওরা অ্যাকচুয়ালি মানে ভিসা স্ট্যাটাসে প্রবলেম আছে, যেটা অ্যাকচুয়ালি তার পার্টনার অ্যাডভান্টেজ নিয়েছে, যার জন্য ডিসক্লোজ করতে চাইছে না। ওগুলো করে তো কোনো মানেও হয় না সেক্ষেত্রে। তো ডাক্তারি ক্ষেত্রে হয়, অ্যাকচুয়ালি ডাক্তারি ক্ষেত্রেও যেটা হয় আর কি, লোকে সবসময় তার শরীরের প্রবলেমটা বলতে পারে না। ওকালতির ক্ষেত্রে আরও সাংঘাতিক, লোকে লুকিয়ে যায় আর কি। এটা কিন্তু একটা মানে সিজন লয়ার, আমি দেখলাম 2 মিনিটের মধ্যে বলে দিতে পারে। তো ওটাই একদি হবে না, এটা একদম আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে 2-3টে কেসে। তো ইটস নট গোয়িং টু বি সো ইজি অ্যাকচুয়ালি, এবং যেটা সবাই জানে আর কি। শুধু লয়ারদের রিসার্চ করাটা বলতে পারো অনেক ইজি হয়ে গেছে, যে এক্সপার্ট যা রিসার্চ, অর্থাৎ যেটা প্যারালিগাল টিম ছিল, সেগুলো কিন্তু 10 জনের জায়গায় 2জন লাগবে, মানে জুনিয়র লয়ারদের যেটা। এবং এটার জন্য একটা ক্রাইসিস আমাদের ইউএসএ তো অলরেডি আসছে, ইন্ডিয়াতে হবে, যে আচ্ছা জুনিয়র লয়ারদের তো লাগছে না, তাহলে তারা সিনিয়র হবে কি করে? সব জায়গায় একই প্রবলেম, জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগছে না, আমার কি লাগছে একদম সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু জুনিয়ররাই যদি না আসে, তাহলে সিনিয়ররা আসবে কোত্থেকে? দিস ইজ গোয়িং টু বি এ মেজর ক্রাইসিস নাও। এটা একটা বড় প্রবলেম।
করে হবে জুনিয়র থেকে, তো লোকে সিনিয়র হয় এক্সপিরিয়েন্সের মাধ্যমে, রাইট? আজকে একটা লয়ার যে বলে বুঝে যাচ্ছে যে 2 মিনিটের মধ্যে যে লোকটা অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলছে, তার তো একটা এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে এসছে, আর সেই এক্সপিরিয়েন্সটার জন্য সে আইকে রিপ্লেস করতে পারছে, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা সে পাবে কোথেকে? সো দ্যাট বিকাম অ্যান আননোন কোশ্চেন না। আবার একটা আনএমপ্লয়মেন্টের একটা আনএমপ্লয়মেন্ট তো অলরেডি হিউজ হয়ে গেছে। আগের বছর প্রায় 1.3 মিলিয়ন, মানে প্রায় 13 লাখ লোক এআইয়ের জন্য চাকরি হারিয়েছে অন রেকর্ড, ইউএসএতে অ্যালন। ইউএসএতে। ইন্ডিয়াতে বলছে 4 লাখ কি 5 লাখ, যেটা নীতি আয়োগের রিপোর্ট আর কি। এবছর কত হবে কেউ জানে না। ইনফ্যাক্ট বলা হচ্ছে 70% জবই নেক্সট 5 বছরের মধ্যে হোয়াইট কালার ওয়াশড আউট হবে, কত প্রায় 70% অফ দ্য কাজ। এটা তুমি কাস্টমার সাপোর্ট বলতে পারো আর অনেক কিছু ক্ষেত্রে, কিন্তু এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মেন ব্যাপার হচ্ছে অল্টারনেটিভ যে স্কোপগুলো আসছে, এআই দিয়ে তো প্রচুর ব্যবসা করা যায় এখন, সেগুলো তো কেউ নিতে পারছে না, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, বিকজ এই স্কিলগুলো নেই। আমি আসবো সেটাই। তার আগে আমি আরেকটা ছোট ছোট করে জেনে নিই, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং আমাদের সময় থেকেই আমি দেখছি, হ্যাঁ আমাদের সময় থেকেই বলা যায়, এই সময়টা থেকে দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখেছিলাম যে খুব মিডিওকার ছাত্র সেও ইঞ্জিনিয়ারিং পড়ছে, এবং তারপর গিয়ে হয়তো পলিটেকনিক কেউ পড়ছে, কেউ এমনি ইঞ্জিনিয়ারিং পড়ছে, চাকরি পাচ্ছিল, তারপর আমি আরও 5 বছর পরে দেখলাম আর চাকরি পাচ্ছে না, বা খুব কম টাকার, মানে আমরা ভাবতেই পারি না একজন ইঞ্জিনিয়ার এই টাকায় কাজ করছে ভারতবর্ষে, বা বিশেষ করে বাংলায় 10,000, 5,000, 7,000 এরকম স্যালারিতেও ইঞ্জিনিয়াররা কাজ করেছে। তো এইটা যেমন একটা ব্যাপার, আমি এই শহরে অনেক কম্পিউটার ইঞ্জিনিয়ারকে জানি যারা 40,000, 30,000 এরকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোনো জায়গায় একটা পড়ায়, বা ধরুন 60,000 এরকম স্যালারি তারা পায়। এই জবগুলোর কি হবে? এই জবগুলো কি এই থাকবে? জবগুলো তো সবার আগে যাবে, সবার আগে চলে যাবে। যেগুলো লো কস্ট জব সেগুলো তো সবার আগে যাবে, কারণ ওগুলো তো সবচেয়ে অপ্রয়োজনীয়, দরকারই ছিল না। কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারিংয়ের কোন কোন সেকশনগুলো এখন আমরা সেফেস্ট বলতে পারি, আর কোনগুলো খুব ডেঞ্জারাস? কোনো সেকশনই সেফেস্ট হয়। তুমি যদি মেকানিক্যালের ধরো বা ইলেকট্রিক্যাল যায় ধরো না কেন, তাদের যে ডিজাইন ট্র্যাডিশনাল, এগুলো তো বললাম না, এগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম কম আছে, তো সঙ্গে সঙ্গে রেপ্লিকেট করে ফেলবে। এআই করে ফেলবে। আমি মানে যে যে কোনো ইঞ্জিনিয়ারিং হচ্ছে দুটোর ব্যাপারে চলে আর কি, কিছুটা কাস্টমারের রিকোয়ারমেন্ট বুঝতে হয়, বাকিটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর কিছুটা R&D লাগে। আমি এটা ইঞ্জিনিয়ারিংয়ের 3টে পিলার বলি আমরা, কিছুটা ইনোভেশনের দরকার, R&D যদি দরকার, আর ম্যাক্সিমাম 90% হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা মানে রেপ্লিকেবল, আর বাকিটা হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্টটা বোঝা। এবার কাস্টমার রিকোয়ারমেন্টগুলোকে তুমি ট্রান্সলেট করো, তো যারা ইঞ্জিনিয়ারিং সেলসে আছে তাদের চাকরিটা যাবে না, কারণ তারা কাস্টমারের রিকোয়ারমেন্টটা বুঝে ট্রান্সলেট করছে, তো ওইখানটাতে হিউম্যান বিংটা থাকছে, কিন্তু সেখানে অনেক অটোমেশন আসছে, লোক কম লাগবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং জব হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টেড হবে বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ইঞ্জিনিয়ারিংয়ের অধিকাংশটাতে ডিগ্রিজ অফ ফ্রিডম কম আছে এবং অটোমেট করা অনেক ইজি, রিপ্লেসড হয়ে যাবে। রিপ্লেসড হয়ে যাবে। আমার তো মতে এগুলো রিপ্লেসড হয় বেশি, কারণ এগুলো তো এক্সপ্লয়টেশন হচ্ছে, মানুষ একটা পুরো আনএমপ্লয়মেন্ট হবে, মানে প্রচুর বেকার হবে। ভালো হবে, আমি তোমাকে বলছি। এই না মানে লোকজন, ধরুন এখন যার বয়স, আমি বিপ্লবটা বলে নিই, যার বয়স এখন 40, 45, 50, যে লোকটা চাকরি করছে ইঞ্জিনিয়ার হিসাবে, ওই মানে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থার যে বিড়ম্বনা বলবো, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়েই গেছে। বুকিশ ব্যাপার, কোনো কলেজে চাকরি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কোম্পানিতে কাজ করে, এরা কিভাবে, মানে এরা যদি রিপ্লেসড হয়ে যায়, এই বয়সে নতুন করে শেখা, নতুন কিছু করা, মানে এটা তো একটা এটা তুমি ডেফিনেটলি ঠিক বলেছো, এটা ডেফিনেটলি ম্যাটার অফ কনসার্ন, কিন্তু এটা হবেই, নোবডি ইজ গোয়িং টু স্টপ ইট। এই ঝড়টা আসছে এবং এটা হবে, কারণ ধরো ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তো প্রফেসরদের মাইনে দিতে পারবে না যদি ছেলে পেলে ইঞ্জিনিয়ারিং করতে না আছে, এবং অলরেডি সেটা হচ্ছেও, মানে অলরেডি ইঞ্জিনিয়ারিংয়ের সিট ভর্তি হচ্ছে না, আরও কম হবে। এখন যারা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে জানে না তারাই ভর্তি হচ্ছে, যারা একটু জানে তারা কেউ ভর্তি হচ্ছে না। এবং এটা আরও তুমি কদিন বাদে দেখতে পাবে, যে যখন দেখবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এই যে তুমি এই যে কোয়াকটা যেটা এলো, যেভাবে ছাঁটা যাওয়া শুরু হবে, কতদিন বেঞ্চে বসিয়ে রেখে দেবে? ধরো TCS অলরেডি 40,000-এর মতো, কলকাতায় বোধহয় 20,000 বা বাকি আছে আর কি, আরও 20,000 যেটুকু আছে হয়তো তার মধ্যে 15,000-ও চলে যাবে। কান্ট স্টপ দ্যাট, দিস ইজ গোয়িং টু বি ব্লাড বাথ, দিস ইজ গোয়িং টু বি ব্লাড বাথ বিকজ অফ দ্য কোওয়ার্কস, কিছু করার নেই। কি ফলে তুমি বুঝতে পারছো পুরো ইকোসিস্টেম যেটা আছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে শুরু করে সবাই তো জেনে যাবে যে লাভ হবে, কিন্তু আমি বলবো ইট ইজ ফর গুড, ইট ইজ নট ফর ব্যাড, বিকজ দ্য এন্টায়ার সিস্টেম ওয়াজ রটেন। কোনো মানে হয় না, এটা মানুষকে এক্সপ্লয়েট করা উচিত ছিল, ইট ইজ অল ফর গুড। কারণ যেতেই হতো একদিন। দেখো, আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যেহেতু তুমি বললে না প্রথমে যে গ্রাম থেকে এসেছি, তো আই মিট উইথ লট অফ পিপল, রাইট? সেটা হয়তো একটা কারণ, আমার কন্টেন্ট লোকে পছন্দ করে, যাদের দেয়ালে পিঠ থেকে যায়, গিয়ে যখন তারা ব্যবসা শুরু করে, মানুষের জন্য কিছু, ব্যবসাটা তো করলে তার কেউ তোমাকে বসে খাওয়াচ্ছে না, তাকে কিছু করতে হচ্ছে, রিয়েলি ইউ হ্যাভ টু গিভ ডেলিভারি, তারাই কিন্তু লাইফে সবচেয়ে ভালো করছে। কিন্তু মুশকিল, তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছো যে 45 ইয়ার্সে কি তারা পারবে, কিন্তু ওই জন্য আমি এই চ্যানেলগুলো মানে বলে বেড়াচ্ছি, তাদের মানসিকতা বদলাতে হবে, মানসিকতা না বদলালে শিখতে হবে হবে। না। হ্যাঁ, আর এই জন্য আমি বলি যে ছেলে মেয়েদের এখন সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে বাবার ব্যবসায় ঢুকে যাক ক্লাস 7-8 থেকে। কারণটা কি জানো? আমি বারবার বলছি, ব্যবসায় ঢুকলে সে কিন্তু তার বাবার কাস্টমারগুলোর সাথে তো কথা বলবে,
এই যে কাস্টমারের সাথে কথা বলে তার যে মানসিক বৃদ্ধিটা হচ্ছে, বোঝা যে কি করে বিজনেস কমিউনিকেশন হয়, ট্রেজার ট্রোভ অফ মানে নলেজ আর কি, যে কীভাবে কাস্টমার বিহেভ একদম করে, কেন একদম। কিনবে, কী করবে, এর ইনফাইনাইট রিজন হয়, ওগুলো এআই দিয়ে হয় না, সম্ভাবনা কোনো দিন। তো এই ব্যাপারটা কিন্তু যে আমরা এতদিন বাঙালি মানে বলতে পারো কালচারে বা বাঙালি পেডিগ্রিতে আমরা এগুলো গুরুত্ব দিতাম না, যেটা মারোয়াড়িরা কিন্তু খুব গুরুত্ব দিত। হুম। হ্যাঁ, তো সেইটাকে বাঙালিকে সেই জায়গাটা ছেড়ে ভেঙে আস্তে আসতে। আস্তে শিখছেও, মানে আমি একটি ছেলেকে না, শিখছে না। আরে আমি দুদিন আগে একটা তোমার কি বলবো, এই তো পরশুদিন কি আমি একটা তোমার কি যেন বলে একটা ইয়েতে পোল্ট্রি ভিজিট করতে গেছি, বিরাট কয়েক কোটি টাকার প্রজেক্ট করেছে বাবা, ধরো ওখানে করিমপুরের মতো জায়গায়, সে এখানে নারায়ণের মতো তার স্কুলে তার ছেলেকে পাঠাচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়তে। উল্টো এক্সাম্পল আমি দেখেছি, আমি সেটা লিখেওছি, যে কী হবে, ছেলে কিছু বিজনেস শিখবে না ভবিষ্যতে, সম্ভবই না, সে অলরেডি মাটির থেকে ডিটাচড হয়ে গেছে। আমি তো এর জন্য পজিটিভ জিনিসগুলো দেখতে পাচ্ছি যে লোককে আরও বেশি গ্রাউন্ডেড থাকতে হবে, রুটেড থাকতে হবে, বিকজ ইউ হ্যাভ টু বি মোর প্রো পিপল ওরিয়েন্ট। আজকে কী হচ্ছে, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওরা আসলে সবচেয়ে বেশি ইন্ট্রোভার্ট হয়, কোনো মানুষের সাথে কথা বলতে পারে না, না, কয় না কয়, ওদের যে এলিট। এলিট না, এলিট নয়, অনেকেই ওরাও ইন্ট্রোভার্ট আর কি, কোট করে চলছে, আমার ছেলে ওরকম, ওই কোট করে চলেছে, এই করেছে, পুরো ওই করছে, নিজেরা শুধু ভিডিও গেম খেলে দিনরাত, দেখবে টিপিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার পেডিগ্রি, এটা পুরো কোলাপস করছে, বিকজ দে ক্যানট সার্ভাইভ রাইট না, কারণ ওদের ওই কাজগুলো সব ইআই করে দেবে। তো হু আর গোয়িং টু বি সার্ভাইভিং, যারা মানুষের সাথে কথা বলতে পারছে, মানুষের সাথে কথা না বললে তো তুই বুঝতে পারবে না, দে আন্ডারস্ট্যান্ড দ্য পিপুল মোর, দে আর গোয়িং টু সার্ভাইভ। এ তো কবেই আমাদের মনীষীরা বলে গেছে, তারা বোধহয় বুঝতে পেরেছিলেন যে মানুষের মধ্যে থাকো, ডাউন টু আর্থ থাকো, মাটির মধ্যে থাকো। হ্যাঁ, না আমি এটাই বলতে চাই যে আজকে বাচ্চারা বা যে কোনো মানুষ যখন এআইয়ের যুগে নিজেকে সার্ভাইভ করার চেষ্টা করছে, তার স্পিরিচুয়ালিটি, তার দর্শনের জ্ঞান, তার ইতিহাসের জ্ঞান, তার মানুষকে বোঝার জ্ঞান, এটাই কিন্তু তার সবচেয়ে বড় অ্যাসেট। তার ফিজিক্স, কেমিস্ট্রি বা বিটেকের ডিগ্রি, এমটেকের ডিগ্রি ইজ নট গোয়িং টু বি অ্যাসেট। আমি আবার বলছি, ওগুলো সব এআই করে দেবে, ইটস গন, অলরেডি গন। ডিগ্রির কোনো ভ্যালু থাকবে না। বহুদিন আগেই নেই, এখনও নেই, কেউই ডিগ্রি দেখে না। কারণ ইন্ডিয়াতে হয়তো ডিগ্রি কেউ চাইছেও, দুদিন বাদে চাইবেও না, যে কোম্পানিগুলো চাইতো ইনফোসিস টিসিএস, সেগুলো টিকলে হয় এই বাজারে। তো মনোবিজ্ঞানটা কিন্তু টিকে থাকবে, দর্শন কিন্তু টিকে থাকবে। কারণটা কি, তুমি যদি আজকে একটা সাকসেসফুল বিজনেস সেট আপ করতে চাও, সেখানে তোমাকে তো মানুষকে ভালো করে বুঝতে হবে, কারণ বেচছে কাউকে, মানুষকে তুমি বেচছো, আবার তোমাকে মানুষকে নিয়ে টিমটাকে তৈরি করতে হচ্ছে। যারা সফল এন্টারপ্রেনার তাদের তো দেখবে যে ইন্টারপার্সোনাল স্কিল খুব ভালো থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে তারা মানুষকে মানে তাদেরকে রিক্রুট করা। এই যে ধরো তুমি টিম তৈরি করেছো, ডেফিনেটলি আই এম ভেরি শিওর যে তোমার ওই ক্যাপাবিলিটি আছে, ওদেরকে মাথায় মানে আমি বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই না, বাট ওই ধরো মাথায় টুপি পরিয়ে এ করে ওদেরকে বলছে, তুমি অ্যাকচুয়ালি ওদেরকে ম্যানেজ করেছো এই জিনিসটা, দ্যাট ইজ দ্য রিয়াল স্কিল দ্যাট গোয়িং টু সার্ভাইভ। এই ব্যাপারটা তো এআই পারবে না। তো সেই জিনিসগুলোকে মানুষকে এখন সবচেয়ে বেশি রপ্ত করতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমি তুই বলতে পারো যে বাঙালি সবচেয়ে বেশি ইগনোর করেছে এতদিন ধরে। কারণ তারা ভেবেছে যে এসবের তো দরকার নেই, একটা ডিগ্রি পেয়ে যাবে, ডিগ্রি ইজ ইকুয়াল টু জব, তার একটা ভালো লাইফ হয়ে যাবে। এরকমই তো চলেছে না লাস্ট 30 বছর। মানুষ তো ট্রেনটা যে রিভার্স হয়ে গেছে। ধরো আমি বলছি, এখন এই মুহূর্তে যে পরিমাণ লে অফ হচ্ছে ইউএসএতে, এবং H1B-তে বলো বা আইটিতে গুচ্ছু গুচ্ছু ইন্ডিয়ান এখন জবলেসে ঘুরে বেরিয়ে, কেউ কফি শপ খুলছে, কেউ মানে 1 বছর চাকরি না পেয়ে সে কফি শপ। আমেরিকাতে। প্রচুর ইন্ডিয়ান এখন মানে 1 বছর ধরে চাকরি খুঁজে, চাকরি না পেয়ে মানে তারা সব সিটিজেন হয়ে গেছে, করেছে, তারা এখন অন্যান্য ব্যবসা খুঁজছে, মানে যেগুলো হার্ড ব্যবসা বলতে পারবে। কেউ সুইপিংয়ের ব্যবসা খুঁজছে, খারাপ নেই, ইউএসএতে সব ব্যবসায় ভ্যালু আছে। কেউ দোকান খুলছেই তো হচ্ছে, সবাই জানে আইটি ইজ গন, অলরেডি গন। ইন্ডিয়াতেও তাই। ডেফিনেটলি তুমি যদি একটা ছেলেকে ইউএসএতে দেখো, কি হয় একটা মানুষ, আমি নাম বলতে চাই না, কিন্তু এরকম আমার কাছে প্রচুর প্রচুর লোকজন আছে যারা গত 1 বছর ধরে যাদের চাকরি নেই আইটিতে, মানে 1 বছর আগে চাকরি চলে গেছে, 1 বছরে চাকরি খুঁজে পাচ্ছেন। এটা কিন্তু আগে ছিল না, আগে চাকরি যেত কিন্তু 15 দিন, 1 মাস, 3 মাসে, ম্যাক্সিমাম 3 মাসে পেয়ে যেত। আজকে তুমি এই যে ধরো টিসিএস এর যে ছেলেগুলো চাকরি গেছে, তুমি দেখো হার্ডলি 1টা বা 2টো চাকরি পেয়েছে, কেউই পায়নি বলতে গেলে। পাবো না, কারণ জবই নেই, কারণ তো অ্যাকচুয়ালি তো যেটা হচ্ছে, এটা একটা সিস্টেমেটিক রিডাকশন ইন আইটি ফোর্স। আমি এবার একটা অন্যদিকে আসছি, যে লিঙ্গুইস্টিক জব, যেগুলো ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড জব। এবার আমি যে বিষয়টা আসবো, লিঙ্গুইস্টিকে আসবো, যে যারা লিঙ্গুইস্টিক জব করছে, মানে ল্যাঙ্গুয়েজ জনিত যে কাজগুলো করছে, যেমন ট্রান্সলেশন হতে পারে, ফ্রিল্যান্সিং কিছু হতে পারে, রিভিউইংয়ের কাজ, এই কাজগুলো যারা করছে, এইগুলো কি থাকবে, এই কাজগুলো না, কাজ তো অবশ্যই থাকবে, কিন্তু ধরো 10 জনের জায়গায় 2 জন লাগবে, কারণ অবভিয়াসলি রিভিউয়ের কাজও সবাই আজকে চ্যাটজিপিটি দিয়ে সব কিছু করছে, কিন্তু কাউকে তো দেখতে হবে আউটপুটটা কি, আউটপুটটা তো বুঝতে হবে। তো ব্যাপারটা যেটা দাঁড়ালো, যেটা আগে 10 মিনিট লাগতো, 2 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগতো, 20 মিনিট লাগছে।
আমি প্রচুর রিভিউ করি, ধরো তোমার স্টার্ট আপের প্রপোজাল হ্যান ত্যান, আগে প্রচুর সব নিজেকে সব পড়ে বুঝতে হতো, এই করতে, ইজ গুড অ্যাকচুয়ালি। এখন তো আমি কিছু করি না, সব একসাথে ফাইলগুলো ঢুকিয়ে দিই, তারপর চ্যাটজিপিটিকে বলে দিই এই পয়েন্টগুলো বলে দাও, কিন্তু ফাইনাল যে উত্তরটা আসছে সেটা তো আমাকে পড়ে বুঝতে হচ্ছে কী হচ্ছে। আমি এক্ষেত্রে একটা বিষয় বলবো যে যেমন ধরুন আপনি যেমন বলছেন যে হ্যাঁ ঠিক আছে, যারা ডিগ্রিটাকে এখন আর কোনো এখন কেন অনেকদিন থেকেই আর এবার গুরুত্ব নেই, দেওয়া অনেকদিন হচ্ছে না, থেকে নেই। ভারতে এখনো হচ্ছে, সেটা আগামী দিনে আর দেওয়া হবে না, মানে সেটা খুব না, তাড়াতাড়ি ভারতেও হয়তো। দেওয়া হচ্ছে না, ভারতেও তুমি যদি দেখো স্টার্ট আপগুলো দেয় না, ইনফোসিস টিসিএস একটু কমিয়ে দিয়েছে, যেমন আগে বিটেক হতো, এখন বলছে বিবিএ করলেও হবে। এরপর তো কোম্পানিগুলো টিকলে হয়, যদি টেকে তাহলে দেখবে এগুলো কোনো মানি থাকবে না। কিন্তু কিন্তু ধরুন স্কিল ভার্সেস এই যে ডিগ্রি বা এই প্রথাগত যে শিক্ষা, তার যে একটা দ্বন্দ্ব, সেটাকে পাশে রেখে বা সেটাকে রেখে আমরা যদি দেখি যে এখন কিন্তু এআই এর দৌলতে অনেকেই অনেক কিছু ব্যবহার করতে পারছে, কিন্তু আপনি একটু আগেই বলছেন যে তার কাছে কিন্তু সঠিক সেই ট্রেনিংটা নেই, তাহলে এরা কি সাস্টেন করবে? একদমই করতে পারবে না, সেটার জন্য তো বলছি, সেটাই তো হচ্ছে মেন প্রবলেম, যে শেখাবে কে? সেটাও প্রবলেম, যে শেখাবে কে, সেই টিচারও তো নেই, সেটাই তো সত্যি মানে সেটাই তো সবাই বলছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট ক্রাইসিস বলতে এআই কিন্তু সেটাই, যে কে এগুলোকে শেখাবে। কারণ স্কুল লেভেল থেকেই তো ওই ট্রেনিংটা মানুষ পায়নি, কিভাবে মানুষকে বুঝবে করবে। কিন্তু আমি এটাও বলবো যে দেখো, পরিস্থিতি নিজেকে জন্য পরিবর্তন, মানে অ্যাডজাস্ট করে নেয়, অ্যাডাপ্টেবিলিটি হয়। তুমি যেটা দেখবে সেটা হচ্ছে এই যে অবভিয়াসলি জানো তো, এটা এটা একটা একটা ইভলিউশনের মতো ব্যাপার, যে কিছু সার্ভাইভ করবে, কিছু সার্ভাইভ করবে না। এবার যারা সার্ভাইভ করবে লোকে তাদেরকে দেখেই শিখবে ক্রমাগত, যে কারা এই এআই ওয়ার্ল্ডে কীভাবে সার্ভাইভ করছে। এবং আমি এটা দেখছি, এটা হচ্ছেও অ্যাকচুয়ালি। আজকে একটা ছেলে, আমি তোমাকে আমার 2 সপ্তাহ আগে একটা অভিজ্ঞতা বলছি। তো স্ট্যানফোর্ড ওয়ার্ল্ডের নাম্বার 2, এমআইটি যদি নাম্বার 1 হয় কম্পিউটার সায়েন্সের, সেখান থেকে ছেলেপেলেরা হুটহাট করে সব ড্রপ আউট করছে, রেটে ড্রপ আউট করছে। তো ওরকম একটা গ্রুপ সেকেন্ড, মানে ওখানে চান্স পাওয়া খুবই কঠিন, একটা ওয়ার্ল্ডের নাম্বার 2 ইউনিভার্সিটি। আমি 2 সপ্তাহ আগে কথা বলছি, তো ওদের সাথে আমার সিএসএ, মানে যে লাস ভেগাসের শোটাতে আলাপ হলো। তো ওরা অ্যাকচুয়ালি ডেটা করে, সবার হচ্ছে যে আমি 1 বছরের মধ্যে বিলিয়নার হয়ে যাবো। এখন হচ্ছে টেন্ডেন্সি হচ্ছে ম্যাক্সিমাম 1 থেকে 2 বছর একটা আইডিয়া নিয়ে নামবো, 2 বছরের মধ্যে বিলিয়নার হয়ে যাবো, ওরকম একটা গ্রুপ আর কি। ছেলেগুলোর সাথে আমার মিটিং হচ্ছে, আমি দেখছি যে ওরা খুব তাড়ায় আছে বিলিয়নার হওয়ার জন্য। মানে এখন চিন্তা হচ্ছে স্মার্টেস্ট লোকজনের, যে আমি একটা স্টার্ট আপ করবো, এআই স্টার্ট আপ করবো, করে 2 থেকে 3 বছরের মধ্যে বিলিয়নার হয়ে 22 থেকে 23 বছর বয়সে আমি বেসিক্যালি রিটায়ার করে একটা আইল্যান্ড কিনে পুরোপুরি আমি রেস্ট অফ দ্য লাইফ পিস ঘুরে বেড়াবো। এই সবারই, আমার ছেলে থেকে শুরু করে সবারই এখন ওই ওই হচ্ছে টেন্ডেন্সি। এটা হচ্ছে আমেরিকায় একটা মেন, যারা ব্রিলিয়ান্ট ছেলে আর কি, তাদের কথা বলছি। তো তুমি এটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি যেটা অবজার্ভ করছি, সেটা হচ্ছে এই যে একদিকে যেমন যারা এলিট ক্লাস, অতএব বুঝতেই পারছো তাদের হাতে কিন্তু সমস্ত সম্পদটা চলে আসছে, যেহেতু এআই তারাই সমস্ত কিছু। ধরো আজকে এই যে 4টে কোম্পানি, অ্যানথ্রপিক, ওপেন এআই, জেমিনি, অথবা তোমার গ্রক, এরা ওয়ার্ল্ডের এতটা ইকোনমিক জিডিপিটাকে টেনে নিচ্ছে। এদের কিন্তু তুমি দেখো, এদের যে কয়েকজন অল্প স্বল্প এমপ্লয়ি আছে, প্রত্যেকে আজকে কয়েক হাজার কোটি টাকা মায়না পায়, নট কয়েকশো কোটি টাকা। আনবিলিভেবল লেভেল, যেটা কেউ ভাবতে পারেনি আগে কখনো। ইট ইজ ট্রু। তাই? হ্যাঁ, এটাই ট্রু, এটাই তো সচ্ছ। এদিকে বাকি লোকজন 10,000 টাকা মাইনের জন্য চাকরি করছে। দিস ইজ দ্য রিয়াল ওয়ার্ল্ড। মানে ইউএসএ তো বাকিরা বেকারও বলতে পারো। তো এর তো একটা বিশাল একটা ইনইকুয়ালিটি ইজ গোয়িং টু বি হিউজ প্রবলেম ফর দ্য সোসাইটি, রাইট? তো তাহলে গভর্নমেন্ট থেকে তাহলে এখন ইনিশিয়েটিভ নিতে হবে, তাহলে বাকি লোকদের তুমি কী করে খাওয়াবে, কী করে করবে? এবং এটা ইউএসএতে আমরা দেখতে পাচ্ছি। ইউএসএতে এখন কী হচ্ছে, তোমাকে আমি একটা জিনিস বলি, আমার আর একটা এক্সপিরিয়েন্স বলি। তোকে সেন্ট লুসি, মানে ক্যারিবিয়ান অনেক ছোটো ছোটো অ্যান্টিলিজ আছে, এলিমেন্ট আছে, মানে আমি যেহেতু ওখানে কাজ করি, সব আইল্যান্ডগুলোতে একটা টেন্ডেন্সি হচ্ছে, যেগুলো তোমার সবচেয়ে সুপার লাক্সারি তোমার রিসর্টগুলো, যেগুলোতে তোমার ধরো পার ডে রেট $500 থেকে $1,000, অর্থাৎ মোস্ট এক্সপেন্সিভ পিপল, সেগুলো কিন্তু ফাঁকা থাকছে না, সেগুলো ওভারবুকড। আর যেগুলো $100 $200 রেঞ্জে মধ্যবিত্তের জন্য, সেগুলো ভর্তি হচ্ছে না। সে কি? অলরেডি উই আর সিং দ্যাট এফেক্ট, যে বেসিক্যালি মধ্যবিত্তের পকেটে টাকা নেই, তাদের এখন দিনান্তে নোনতা, মানে 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 নুনান্তে নুনান্তে বাংলা। তো অবস্থা। হ্যাঁ। তারা মধ্যবিত্ত থেকে গরিবে হয়ে যাচ্ছে এআইয়ের ফলে। অন্যদিকে যারা স্মার্ট, যারা এর সাথে সম্পৃক্ত, একটা ম্যাসিভ রিচ ক্লাস তৈরি হচ্ছে, যাদের হাতে কিন্তু সব কিছু আছে। অর্থাৎ যে সামাজিক বৈষম্য, এটা কিন্তু খুব সাংঘাতিক হয়ে যাচ্ছে এর জন্য। কারণ যেগুলো লোক স্মার্ট, এই নয় যে স্মার্ট লোকগুলোর বাবা বলতে পারো যে বড় লোক ছিল। ফ্যাক্ট ইজ দে আর স্মার্ট পিপল, দে আর আর্নিং লাইক হাউ দে ক্যান ইউজ দে এআই, দে আর অ্যাকচুয়ালি মেকিং দ্য কোম্পানি। তারা কোম্পানিগুলো তৈরি করছে, কোটি কোটি, মানে হাজার হাজার কোটি টাকা মালিক হচ্ছে। তো তারা পৃথিবীর সমস্ত লাক্সারি ইয়ে করছে। ফলে পুরো মার্কেটটা এখন এমন হয়ে গেছে যে লাক্সারি মার্কেটে কোনো ডাউন নেই। মানে লাক্সারি মার্কেট হুয়া করে, আগের বছর যে রোলেক্স বিক্রি হয়েছে, মানে ওটা পৃথিবীর ইতিহাসে কখনো অত বিক্রি হয়নি। আগের বছর যত এক্সপেন্সিভ কার বিক্রি হচ্ছে পৃথিবীর ইতিহাসে হয়নি, অথচ লো মার্জিনের যে কারগুলো, সেগুলো বিক্রি হচ্ছে না।
সো উই আর অলরেডি এট এ সিচুয়েশন যেখানে মধ্যবিত্তরা এর জন্য ম্যাসিভলি এফেক্টেড ইন্ডিয়াতে। সব জায়গাতে, আমেরিকাতে সবার আগে। তার মানে মধ্যবিত্ত শ্রেণীদের মধ্যে একটা বাজ পড়তে চলেছে বা অলরেডি পড়ছে। অলরেডি পড়ছে, মানে পড়ে গেছে বলতে পারো, কিন্তু তারা অনেকে বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারেনি। ধরো আজ কলকাতার বুকেই অন্তত 20,000 মতো টিসিএস এর লে অফ আছে, তারা বুঝতে পেরেছে। বাকিরা যারা 20,000 পড়ে আছে তারা আগামী 1 বছর বা 2 বছরে বুঝবে, এই তো অবস্থা। এভিয়েশন সেক্টরে কি হবে? এভিয়েশন না, ওটা তো অত এফেক্টেড হবে না, কারণ ওটা খুব রেগুলেটেড সেক্টর। রেগুলেটেড সেক্টরে তুমি এআই আনতে পারবে না আনলেস দ্যাট রেগুলেটরি অথরিটিজ অ্যাপ্রুভস ইট। ফুড। না, ফুডের ক্ষেত্রে কিছু হয় না। ফুড তো তোমার অধিকাংশ মানে ব্রিক অ্যান্ড মর্টার্স, ওখানে ইনোভেশন অনেক হবে, মার্কেটিং সেলস অনেক কিছু হবে, কিন্তু মেজরিটি অফ দ্য কাজ তো তোমার মানে মানুষকেই করতে হবে। বিপ্লব দা, আপনার যখন প্রথম ভিডিও দেখেছিলাম, আপনার প্রথম আপনি বলেছিলেন, অ্যান্ড মানে আমি ভীষণভাবে ইনফ্লুয়েসড হয়েছিলাম, তাতে আমি আমার মেয়েকেও একটা বড়সড় লেকচার দিয়েছিলাম। আপনি বলেছিলেন ব্যবসা করতে হবে, অ্যাবসলিউটলি। বাঙালিকে ব্যবসা করতে হবে। তার মানে কি, এই যে বলে না ঠেকায় পড়লে মানুষ শেখে, এআই এমন একটা জায়গা মধ্যবিত্তকে করে দেবে বা এমন একটা জায়গায় নিয়ে গিয়ে ফেলবে যেখানে ব্যবসা করা ছাড়া আর গতি থাকবে না। এটার আমার একটা অন্যরকম উত্তর আছে। দেখো, মানুষ ব্যবসা বলতে একটু ভুল জিনিস বোঝে। ইনফ্যাক্ট প্রতিটা রিলেশনের মধ্যে একটা ব্যবসা আছে, স্বামী স্ত্রীর মধ্যে ব্যবসা আছে, ছেলে বাবার মধ্যে আছে, সবার সাথে আছে। ইটস না, ইট ইজ ট্রু। ইয়েস। যেখানে একটা দেয়া নেওয়ার সম্পর্ক থাকে সেখানে একটা থাকে। এবার এবার ব্যাপারটা হচ্ছে কি, লোকে এটা খুব ক্যাজুয়ালি নয়, যার জন্য লোকে মাখিয়ে ফেলে, সব সম্পর্কের ক্ষেত্রেও মাখিয়ে ফেলে, ব্যবসার ক্ষেত্রেও মাখিয়ে ফেলে। ওই জন্য আমি ব্যবসাটাকে গুরুত্ব দিই, কারণ সম্পর্ক মেনটেন করতে গেলে সে ব্যবসায় হোক বা পার্সোনাল হোক, তোমার কমিউনিকেশন জানতে হয়, তুমি কী দিচ্ছ ভার্সেস কী নিচ্ছ সেটা খুব ক্লিয়ার থাকতে হয়, রাইট? এটাই তো ব্যবসা। তো সেটা যদি হয় তো লোককে তো শিখতে হবে, কারণ আলটিমেটলি ওটা যদি তুমি না বোঝো, তুমি ব্যবসাটা কী করে সেট আপ করবে, হাউ ইউ গোইং টু সেট আপ দ্য বিজনেস। এটা আমাদের বলতে পারো বাঙালিদের অত্যন্ত দুর্ভাগ্য, যে যেটাকে আমরা নবজাগরণ বলে চালাই, বাংলা রেনেসাঁস পিরিয়ড বলে চালাই, সেটা কিন্তু বাঙালির অ্যাকচুয়ালি প্রচণ্ড রকম ক্ষতি করেছে। এটার জন্য আমাকে লোকে পেটাতে আসে, এটা অন্য ব্যাপার, কিন্তু ফ্যাক্ট ইজ, আমার নিজের অ্যানালিসিস হচ্ছে যে বাঙালি পৃথিবীর একসময় সেরা ব্যবসায়ী ছিল, আজ থেকে 250 বছর আগে। তুমি দেখেছো দুর্গাপুজোর সময় ফটোগুলো। আমি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলাম, যে নবাবী আমলে যে সমৃদ্ধি ছিল, সেই সময় বাংলার জিডিপি হাইয়েস্ট। সেই সময় লোকেদের যে বাড়িগুলো বানিয়েছে, যে চিন্তা দিয়ে বানিয়েছে, যে যে মনোভাব, আর আজকের বাঙালি কোথায়, আজকের বাঙালি আর কোথায় তখনকার বাঙালি, মধ্যেখানে নবজাগরণ। এদিকে নবজাগরণের জন্য আমরা গ্লোরিফাই করছি, কিন্তু আমরা যদি দেখি অ্যাকচুয়ালি উল্টো এফেক্ট হয়েছে। তার কারণটা কি, নবজাগরণের আগে যে বাঙালি ছিল সেটা ব্যবসায়ী বাঙালি, আর নবজাগরণের পরে যে বাঙালি শ্রেণীটা তৈরি হয়েছে সেটা কিন্তু একটা মধ্যবিত্ত শ্রেণী, মানে বাঙালি যারা বলতে পারো, সাহিত্য। না মানে সাহিত্য সংস্কৃতি এগুলো নিয়ে করছে, আমরা ওটাকে গ্লোরিফাই করছি, কিন্তু সাহিত্য সংস্কৃতির মধ্যেও যে দেয়া নেওয়ার সম্পর্ক আছে সেটা। আর আর এটা কি হয়েছে, তোমার যদি মানে আজকে দেখো বাংলা সাহিত্য পড়া তুমি একটা লোক পাবে না, কারণ কি, বাংলায় অর্থনীতি নেই, কে পড়বে? কিন্তু বাঙালি স্কুলে যাচ্ছেই না, বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। তো আজকে বাংলা সাহিত্যটাই কি পড়বে? আজকে বাংলার অর্থনৈতিক বিপর্যয়ের জন্য বাংলা সাহিত্যটাই কিন্তু ডুবে এখানে গেছে। আমি একটা কথা বলছি, যে এই বাংলা ভাষাটা জানার জন্য বা আমি বা আমার অনেক বন্ধু বান্ধব তারা করে খাচ্ছি, মানে বাংলা ভাষাটা আমরা জানি, আর এখন বাংলা ভাষা জানে না অনেকে, এত ইংরেজির সংখ্যা বেড়ে গেছে, ইংরেজি জানা লোক, যার ফলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কাজ কিন্তু আছে। অ্যাবসলিউটলি সেটাই থাকা উচিত। ধরো তুমিও জানো যে আমি বাংলা প্রচুর লিখি। তো একদম। তো ঘটনাটা হচ্ছে যে, ধরো আমার বন্ধু বান্ধব যদি আমি ধরি, যেটা আমার আইআইটিতে আমার সাথে পড়াশোনা করেছে, তাদের অধিকাংশই বাংলা সেই লেভেলে জানতো না, যে লেভেলে আমি জানতাম, যেহেতু আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এসেছি। তো সেটাই তো আমি বলছি, সেটাই তো অ্যাডভান্টেজ। যে আমি তোমাকে কি বললাম, যারা মাটির কাছাকাছি থাকবে, তুমি বাংলা জানাটা কেন তোমার কাছে অ্যাডভান্টেজ, তার কারণটা হচ্ছে, তুমি যদি এটাকে বিজনেসের টার্মে ট্রান্সলেট করো, তার মানেটা হচ্ছে এই যে তুমি তোমার ক্লায়েন্টেলের সাথে তুমি কমিউনিকেট করতে পারছো। তুমি তোমার ক্লায়েন্টের সাথে যে ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ছে সে কিন্তু কমিউনিকেট করতে পারছে না। এটা শুধুমাত্র সাংবাদিকতা নয়, যে ছেলেটা ব্যবসা করতে যাবে তাকেও কিন্তু একই প্রবলেম ফেস করতে হবে। এই যে ছেলেটা কথা বলছিলাম, যারা পোল্ট্রি, সে করিমপুরের মতো জায়গায় পোল্ট্রি করেছে, তাকে 1000টা ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলতে হবে, যারা শুধু বাংলা বোঝে। তো বোঝাবে কী করে যদি তার বাংলায় ভালো কমান্ড না থাকে? এবার মানে এই সেক্টরটা থেকে আমরা একদম অন্য জায়গায় যাব, কিন্তু তার আগে আমি দু একটা প্রশ্ন আপনাকে করে নিই, মানে র্যাপিড ফায়ার টাইপের। আমি যদিও আগে করেছি, কিন্তু একদম নাম উল্লেখ করে আমি বলতে চাই যে আগামী বছরটা কোন কোন চাকরির জন্য ভারতবর্ষে শুধু নয়, হ্যাঁ ভারতবর্ষও বলতে পারি, ভারতবর্ষে সব থেকে মানে ডেঞ্জার জোনে যারা এই মুহূর্তে, যারা ব্যাক এন্ড প্রসেসিং আছে, ধরো ব্যাংক থেকে শুরু করে যারা ব্যাংকিংও। ভীষণ, যারা ব্যাক এন্ড প্রসেসিং করে, ও তো পুরো এআই অটোমেট করে দেবে। যারা ধরো তোমার লেন্ডার বা তোমার বেসিক্যালি যাদেরকে তোমাকে কী যেন বলে, ওরা একটা, মানে আমি টার্মস আমি ভুলে গেলাম, অনেক কিছু, মানে এগুলো ভেরি ইজি টু অটোমেট, যেহেতু ওগুলো খুব একটা ফরম্যাট মেনে হয় আর কি। কাস্টমার সাপোর্টের একটা বড় পোর্শন অটোমেট হয়ে যাবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো হচ্ছেই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেফিনেটলি ড্রাস্টিক্যালি রিডিউস হতে চলেছে। এগুলো তো সবার আগে যাবে। ডাক্তারিও আপনি বলছেন? না, ডাক্তারি স্লো প্রসেস, স্লো। টিচিংটাও স্লো প্রসেস।
লয়ারদের মধ্যে ফ্রেশার্স লয়ার যেটা সেটা খুব ফাস্ট প্রসেস হবে, কারণ ওরা তো ড্রাফটিং করতো, কন্ট্রাক্ট বানাতো, সবাই আজকাল কেউ যায়ও না লয়ারদের কাছে, সব চ্যাটজিপিটি দিয়ে বানিয়ে নিচ্ছে, তো ওটা তো থাকছেই না। কিন্তু যারা সওয়াল করছে, যারা কোর্টে গিয়ে করছে, ডিফেন্স স্ট্র্যাটেজি করছে, সেটা নয়। তো ন্যাচারালি আমি তোমাকে এটাই বলছি যে এবার ধরো যারা মানে এই যে তুমি ধরো তোমার বাড়িতে যে এসি টেকনিশিয়ান আসছে, ইলেকট্রিক্যাল আসছে, তাদের জব হচ্ছে এখন সবচেয়ে সেফ। কিন্তু যারা কম্পিউটারের সামনে বসে কাজ করে তাদের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং তার মানে অনেক বেশি সেফেস্ট। অফকোর্স তাকে তো হাত লাগিয়ে কাজ করতে হচ্ছে, বুঝতে হচ্ছে, এই করতে হচ্ছে। তো এটা তো আমি বলছি না, অ্যাকচুয়ালি ইলন মাস্ক জেনসন হোমি বলছে, যে ওনারাই বলছেন যে ভাই এখন এইসব ট্র্যাডিশনাল এইসব মানে অ্যাডভান্স এলিট ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ নেই, কারণ ওটা তো এআই করে দিচ্ছে। যারা অ্যাকচুয়ালি হাতের ইঞ্জিনিয়ার করছে, মানে ধরো এই হ্যান্ডিম্যান বলো, এই করো, তারা তো সবচেয়ে সেফ এখন এই মুহূর্তে। মানে বাইদ এটা নতুন কিছু নয়, তুমি যদি দেখো আজকে একটা ইলেকট্রিশিয়ান বা কলকাতার বুকে মোটামুটি 30, 40, 50 হাজার টাকা রোজগার করছে। তার ইচ্ছা করলে কেরলে যেতে পারে, তার ইচ্ছা করলে দুবাই যেতে পারে। তুমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দেখো, এটা কিন্তু আর এই মানে 2020-র মতো অবস্থা নেই। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আগে যেখানে খুশি যেতে পারতো, এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোনো চাকরি পাবে না। আমি এরকম ফ্যামিলিকেও জানি, ব্যাঙ্গালোরে থাকতো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হাজব্যান্ড ওয়াইফ সুইসাইড পর্যন্ত করেছে। ওয়েল, আমি এটা নিয়ে খুব চিন্তিত, আমি এটাই বলবো। এবং যার জন্য দেখবে তো আমি ভিডিওগুলো করছি, সবাইকে বলছি যে মানুষ কিন্তু চাকরিটা করে জীবন ধারণের জন্য, উল্টোটা তো সত্যি নয়। তুমি তো এবার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার করেছে একটা তো টাকা সেভ করেছে, তাদের যে ওই ব্যাঙ্গালোরে লাইফস্টাইল লিড করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তারা ওখানে যে টাকা উপার্জন করেছে বেচে চুয়ে দিয়ে পশ্চিমবঙ্গের গ্রামে আসুক। ট্রাস্ট মি, পশ্চিমবঙ্গের প্রতিটা গ্রাম শহরে আজকে তাদের মতো স্কিল লোকজনের, তাদের মতো শিক্ষিত লোকজনের দরকার। সেখানে থাকার খরচ 1/10 হবে ব্যাঙ্গালোরের থেকে, এবং সেখানে তারা তাদের গ্রাম শহরের ছেলেদের যে সাপোর্ট দিতে পারবে, সেটা করে তারা খুব ভালোভাবে বেঁচে থাকতে পারবে। পশ্চিমবঙ্গেই হিউজ পরিমাণ চাকরি আছে, কিন্তু স্কিলের অভাব আছে। মানে এটা হচ্ছে, আমি তো তুমি জানো আমি কত গ্রাম শহরে ঘুরি। আমি চাই যে ব্যাঙ্গালোর এবং বিভিন্ন জায়গায় যে ছেলেরা এই যে সফিস্টিকেট স্কিলগুলো শিখেছে, তারা এসে গ্রাম শহরে এসে রিসেটেল করুক। দে উইল ফাইন্ড অ্যান অ্যামেজিং পিসফুল লাইফ এবং অসম্ভব ভালো কাজ করার সুযোগ পাবে। কিছু কিছু হচ্ছেও, কিন্তু কম পরিমাণে। আমি চাইছি তারা ফিরতে, মুশকিল হচ্ছে তারা যদি এখন ওই যে তুমি বললে না, তাদের মধ্যে একটা আর্টিফিশিয়ালি একটা মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বেসিক্যালি যে এইটা করার না হলে তোমার এলিটিসিজম কমে যাবে। এই যে আমি ভিডিও করি, এর জন্য যে আমাকে কি পরিমাণ মানে যন্ত্রণা সহ্য করতে হয় বলার নয়। একই জায়গায় যে আমি যদি এখন মানুষের জন্য ভিডিও করছি, সাধারণ মানুষের সাথে মিশছি, এবার সেটা ভাবে যে বিপ্লব পালে এলিটিসিজম কমে যাচ্ছে, এটা একটা মানুষের মধ্যে একটা সমস্যা। তুমিও জানো, আমি এই কারণে আমি বলছিলাম আর কি। ওই এলিটিস্ট যে কোটটা পরে সে বসে আছে, তাকে ওটাকে ছাড়তে হবে, ছেড়ে মাটির মানুষদের কাছে নিয়ে আসলে দেখবে। আমি বলছি সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের সব জায়গাতে গ্রামে এখন কাজ করার প্রচণ্ড স্কোপ আছে, কিন্তু ওরা স্কিল লোক পাচ্ছে না। কিরকম? প্রচুর। এই আমি আগের দিন দেখলে একটা পোস্ট দিলাম, ডিস্ট্রিবিউটরদের প্রবলেমগুলো নিয়ে আমি ডিসকাস করছিলাম। তো আমি যেহেতু বিজনেস লাইনে আছি, আমি তো দেখছি যে এটাতে প্রচুর স্কোপ আছে। এখানে একটা যদি কেউ করিমপুরের মতো জায়গায় যদি এগুলো কনসাল্টিং খুলে বসে, এদেরকে লিগাল হেল্প দেওয়ার জন্য, এদেরকে স্ট্রাকচারাল হেল্প দেওয়ার জন্য, এদেরকে শেখানোর জন্য, প্রচুর টাকা রোজগার করতে পারবে। কিন্তু সেই বিজনেস স্কিলটা থাকতে হবে তার। তো যারা ব্যাঙ্গালোরে আজকে বসে আছে জানে যে আইটি ইজ ফিনিশড, পিপুল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। তো তারা যদি আজকে তারা একটা জিনিস শিখেছে, তারা সফিস্টিকেটেড কমিউনিকেশন শিখেছে, ইংলিশ ভালো বলতে পারে, তাদের কর্পোরেট কমিউনিকেশন স্কিল আছে, যেটা এখানকার গ্রামের ছেলেপেলেগুলোর নেই, কিন্তু তারা তাও করে খাচ্ছে, কোটি কোটি টাকার বিজনেস করে তারা ডিস্ট্রিবিউটার। এদের সাথে যদি এদের একটা মানে তুমি বড়দের একটা মাছ ব্রিজ করে, এরা বিজনেসটা অনেক বেটার করতে পারবে। করিমপুরে অনেক লোকজন, কারণ করিমপুর সব জায়গাতে ম্যানুফ্যাকচারিং করতে চাইছে, স্কিল লোক নেই, অর্গানাইজেশন করার লোক নেই। আমি তো চাইছি ব্যাঙ্গালোর পুনেতে যারা চলে গেছে, আমি তো জানি আর 2-3 বছরের মধ্যে সবারই চাকরি যাবে। এখন তারা যদি ভাবে যে তারা সেখানে টিকতে পারে, তাহলে তাদের ওরকম অবস্থা হবে। কিন্তু তারা যদি ভাবে যে পশ্চিমবঙ্গের স্কোপ আছে, আমি এই তোমার চ্যানেলের মাধ্যমে বলছি, তারা পশ্চিমবঙ্গে ফিরে আসুক। এসে পশ্চিমবঙ্গে অন্তত প্রায় 2500-র বেশি করিমপুরের মতো শহর আছে, ছোটো ছোটো শহর আছে, সেখানে অসম্ভব ভালো তারা কাজ করতে পারে এবং মানসিক দিক থেকে অনেক ভালো থাকবে আগামী দিনে বিশেষ করে যে এই যে যারা 40-45 বছরের, যাদের চাকরি চলে যাচ্ছে বা চাকরি হারাবে আগামী দিনে, কোন কোন এআইগুলো তাদের শেখা উচিত বলে আপনি মনে করেন? মানে ইমিডিয়েট কেউ শিখতে চায় না। ইমিডিয়েট তো ডেফিনেটলি তাদের জেমিনি এবং চ্যাটজিপিটির পেড মডেলগুলো, আনপেড নয়। অ্যাকচুয়ালি জেমিনি এবং চ্যাটজিপিটির পেড হলে তুমি আরও অসংখ্য মডেল পাবে, তার মধ্যেই আছে আর কি। সেটা কোনোটা রিসার্চের কাজে ইউজ হয়, কোনোটা বিজনেসের কাজে ইউজ হয়, কোনোটা ডাক্তারি ক্ষেত্রে ইউজ হয়, সেগুলো সবার আগে শেখা উচিত। কিছু পোস্ট ছিল যেগুলো ডকুমেন্টেশন, নলেজ অফিসার, এই 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 ধরনের বিভিন্ন পোস্ট কিন্তু আমাদের কমিউনিকেশন জবে ছিল। তো এই পোস্টগুলো কি আর থাকবে না? না, ওগুলো অ্যাবসলিউটলি ডান, অলরেডি ডান।
একদম ইউনিসেফ, ইউনেস্কো তো এগুলো বড় বড় পোস্ট। থাকবে হয়তো গভর্নমেন্টে, কিন্তু এফেক্টিভলি ডান। পরের প্রশ্ন, এআই কি মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে যাবে একটা সময় আসবে? অলরেডি তো হয়ে গেছে। ইনফ্যাক্ট তোমার যদি তুমি 5.2 প্রো মডেল নাও, 5.2 প্রো মডেলের অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে এখন 4, যেটা লাস্ট হয়েছে, এখন হয়তো 1 হবে অর্থাৎ অল ইন্ডিয়াতে। এবার আমি তো নিজেই ওই মডেলটা নিয়ে সবসময় কাজ করি, কাজে লাগাচ্ছি, অ্যান্ড আই এম মোর দ্যান কনফিডেন্ট দ্যাট মাই 5.2 প্রো মডেল আমার থেকে অনেক বেশি ম্যাথ ফিজিক্স জানে অলরেডি। এর পরের প্রশ্ন, যদি এআই সিদ্ধান্ত নিতে শুরু করে মানুষের স্বাধীনতা কোথায় থাকবে? এবং এই এই একটা মানে কৃত্রিম জগৎ তৈরি হবে তো আবার। না, সিদ্ধান্ত নেওয়াটার জন্যই অ্যাকচুয়ালি এআই, দেখো এখানে একটা তোমার সাথে কালকে যেটা বলছিলাম যে স্পিরিচুয়ালের ক্ষেত্রে যে কি করিতে হইবে, যেটাকে আমরা এথিক্যাল ডোমেনে ফেলি, সেটা ডিগ্রিজ অফ ফ্রিডম সাংঘাতিক, সেটা অ্যাকচুয়ালি এআই পারবে যাবে না। না। এআই কি একদিন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে? যদি মানুষ চাই যাবে, না চাইলে যাবে না। তাকে ধরে রাখার ফন্দি কি? না, তাকে ধরে রাখতে, ওই জন্যই এখন এআই ইন এথিক্স ইজ এ ভেরি বিগ এআই চ্যাপ্টার। এখন একটা বাডিং স্টেজে। এআই ইন এথিক্স ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, যার জন্যে তোমার যে বেসিক্যালি ওই এথিক্যাল গাইডলাইনগুলো সবসময় থাকবে, যে ওই বাউন্ডারি বাইরে এআই কখনো যেতে কাজ পারবে করবে না। যেটা যেটা এখন চলছে, মানে যেটা তৈরি করার যেটা কাজ এখন চলছে। অলরেডি বিশাল কাজ হচ্ছে অ্যাকচুয়ালি। ভবিষ্যতে পৃথিবী কি মানুষের হবে না এআই এর হবে? আমার মতে যেটা তোমাকে আগের দিন উত্তরটা দিলাম, যে মানুষের একটা আলাদা ওয়ার্ল্ড থাকবে, এআই এর একটা আলাদা ওয়ার্ল্ড থাকবে। অর্থাৎ আমি যেটা বললাম, তোমার মাল্টিপল এআই এজেন্ট থাকবে, প্রত্যেকটা মানুষের এআই এজেন্ট থাকবে, তারা নিজেদের মধ্যে কথা বলছে, এটা তো অলরেডি চলছে। তো এআই এর নিজেদের একটা আলাদা ওয়ার্ল্ড, তোমার একটা আলাদা ওয়ার্ল্ড। তোমার ওয়ার্ল্ডটা অনেক মানবিক, আর যেগুলো রুটিন টেকনিক্যাল কাজ করতে হতো আর কি, যেটা মানুষের বোরিং লাগলেও করতে হতো, সেটাই এআই করবে। তো আমার মতে এটা ভালো, কারণ তুমি অনেক বেশি সময় কবিতা, প্রেম এগুলো নিয়ে থাকতে পারবে। কিন্তু এই প্রেমের কথাতেই একটা কথা এলো, এই কিছুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, মানুষ এত ওভার ইউজ করছে এআইকে। এআইকে জিজ্ঞেস করছে যে আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, এত 5 বছরের মধ্যে সে কোন ডেটে কোন সময় আমাকে আসবে। এআই একটা জেনারেলাইজ উত্তর দিচ্ছে যে এই সময় এই রাশি টাশি দেখে একটা দিচ্ছে। তো এগুলোও তো মানে একটা অদ্ভুত একটা জগৎ ক্রিয়েট করছে, এবং মানুষ এগুলোতে ভরসা করে এটাও বলে দেওয়া হচ্ছে এই ডেটে তুমি চাকরি পাবে, ওই ডেটে তুমি এই পাবে। তো না না, এটা তো দেখো, যারা নিজেদেরকে বোকা বানাতে চায় তারা হবে। তবে তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছো, যে লোকে প্রেমের ক্ষেত্রে এআই ইউজ করছে, করছে তো মানে বেসিক্যালি আমি দেখছি যে তারা মানে ধরো প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য, বে করার জন্য লোকে এআই ইউজ করছে, উইচ ইজ গুড বাট নট ব্যাড বাই দ্য ওয়ে। কিন্তু সেখানে হচ্ছে যে তুমি তো কানেক্ট করতে পারবে না, আলটিমেটলি তোমার কানেক্ট করতে হবে। তুমি কানেক্ট কী করে করবে? তো পারবে না করতে। কিন্তু সেখানেও যদি তোমার সাহিত্যটা ভালো জানা থাকে, তবেই তো তুমি কানেক্ট করতে পারবে। প্রেমিকার সাথে কানেক্ট করা আর তোমার মার্কেটিংয়ে তোমার কাস্টমারের সাথে কানেক্ট করার অ্যাবসলিউটলি জিরো ডিফারেন্স, অ্যাবসলিউটলি জিরো ডিফারেন্স, 100% সেম মেন্টালিটি দ্যাট ইজ। যে ক্ষেত্রে হৃদয় যেমন ভাঙতে পারে অনেক ক্ষেত্রে, যেমন এআই এখন এই বিভিন্ন ফেস অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে এমন হয়েছে যে প্রচণ্ড সুন্দরী গিয়ে দেখা গেল যে সে কি অবস্থা। আবার এআই এর ক্ষেত্রে এমন চিঠি লিখছে, সে তো মানে দেখা যাচ্ছে যে মেয়ে বা ছেলেটি তার প্রেমে পাগল হয়ে যাচ্ছে, তারপরে যখন সামনে দেখা হলো একেবারে হৃদয় ভেঙে গেল। এগুলোও হচ্ছে। না না, এটা তো ইভেন আমি বলে দিই যে ইভেন মানে ওনার এবং কর্মী, এমপ্লয়ি তার রিলেশনেও দেখা যাচ্ছে যে এমপ্লয়ি এমন লিখছে চিঠি যে এমপ্লয়ার যে সে ইমপ্রেসড, যখন ইন্টারভিউ নিচ্ছে তখন দেখা যাচ্ছে এ কী। তো এগুলোও সিচুয়েশন হচ্ছে কিন্তু। ও 100% টু, এটা ডেফিনেটলি 100% টু। বাট তোমার কি মনে হয় না এটা খুব ভালো হলো? কারণ এখন তো তার মানে তুমি বুঝেই যাচ্ছ যে ফেস টু ফেস ইন্টারাকশন না হলে তা কাউকে জেনুইন তুমি বুঝতে পারছো না। তাহলে জিতলো কে? আলটিমেটলি তো দেখা যাচ্ছে যে অনলাইন ওয়ার্ল্ডটা ছিল, লোকে তো এখন ডিস্ট্রাস্ট করছে। এখন তুমি 100% কথা বলেছো, তাহলে তুমি কাকে ট্রাস্ট করবে যখন তুমি বিপ্লব পালকে সামনাসামনি দেখছো বা সামনাসামনি কথা বলছে? দ্যাটস এ গুড থিং। তোমাকে আর ডিস্টেন্স ভার্চুয়াল লোককে তার কেউ বিশ্বাস করছে না, রিয়াল। তো দ্যাটস, তোমাকে আমি আগেও সেটা বললাম যে এআই যুগটা কিন্তু তুমি আবার দেখো, তুমি যা বলছো, মানুষকে আবার সেই রিয়ালিটির দিকে ঠেলে দিচ্ছে, যে দে হ্যাভ টু বি অ্যাবরিজিনাল রিয়াল, আদারওয়াইজ তারা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। একদম। সো ইটস গুড। এরপরে একদম লাস্ট প্রশ্ন, যে প্রম্পট একটা অনেক অনেক কিছু বদলে দেয়। একটা প্রম্পট, ভালো প্রম্পট দিচ্ছি না, খারাপ প্রম্পট সেটা অনেকটা ডিফারেন্স করে দেয়। তো এই প্রম্পট জিনিসটা এমন একটি মেটেরিয়াল, এমন একটি বস্তু, এমন একটি অ্যাবস্ট্রাক্ট জিনিস যেটা সবার শেখা উচিত। আর যদি শিখতে হয় তাহলে প্রথম বেসিক জিনিস কি শিখবে? দেখো, প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ডেফিনেটলি তুমি ঠিক বলেছো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রাইট? এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে দেখবে অনেক জায়গায় অনেক কিছু কোর্স দিচ্ছে, লোকে বোকা বানাচ্ছে, ওতে কিচ্ছু হবে না। আলটিমেটলি খেয়াল রাখবে যে তোমার মধ্যে যে মানুষকে কানেক্ট করার যে ক্ষমতা আছে, বা যে কাজটা তুমি করতে চাইছো, সেটার যদি তোমার বেসিক তোমার নলেজ না থাকে, কগনিটিভ যদি তুমি না থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না, সাস্টেন করতে পারবে না। ইনফ্যাক্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো মানেই হয় না। তুমি যদি তোমার জার্নালিজমটা যেহেতু তুমি যদি ভালো বোঝো, কেউ যদি আজকে জার্নালিজম লাইনে যদি ঠিকঠাক প্রম্পট দিতে হয়,
এনি গিভেন ডে তার যদি পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, লিটারেচার, ফিলোসফি এইগুলোতে সেই 4 বদলে যদি জ্ঞানটা বাড়ায়, অনেক ভালো কাজ করবে। ইনফ্যাক্ট যে ছেলেটার হিস্ট্রি ফিলোসফিতে নলেজ সবচেয়ে বেশি, সে যত সুন্দর প্রম্পট তৈরি করতে পারবে জার্নালিজমের জন্য, অন্য কেউ পারবে না। আমি তোমাকে একটা 100% গ্যারান্টি দিচ্ছি। আবার ধরুন যে না না, এখানে একটা হ্যাঁ, একটা মিনিট বলি, এর একটা সায়েন্টিফিক কারণ আছে। তো এটাকে যদি এটাকে আমরা কনটেক্সট লেন্থ বলি, অ্যাকচুয়ালি এআই ক্ষেত্রে যেটা হয়, যেহেতু প্র্যাকটিক্যালি প্রচুর এনার্জি বার্ন করে, মানে গিগাওয়াট লেভেলে পাওয়ার লাগে, কিন্তু প্রত্যেকটা এআই সিস্টেমে অ্যাকচুয়ালি কনটেক্সট লেন্থটাকে বেঁধে দেয়। হ্যাঁ, এবার তোমাকে যেটা বললাম না, ইনফাইনাইট ডিগ্রিজ অফ ফ্রিডম হলে কি প্রবলেম হয়ে যাচ্ছে, যে বেসিক্যালি তাকে এত বেশি এনার্জি খরচ করে উত্তরটা দিতে হবে, সেটা কোনো এআই করবে না, তাহলে সে কোম্পানিগুলো ব্যাংকরাপ্ট হয়ে যাবে। আমি নিজে দেখেছি এটা টেস্ট করে, এবং ইট ইজ ভেরি ওয়েল প্রুভেন, যে তুমি যখন হিস্টোরিক্যাল ইভেন্টগুলো বা পলিটিক্যাল ইভেন্টগুলো খুব নির্দিষ্টভাবে জানবে, এবার ওকে তুমি যখন নির্দিষ্টভাবে তুমি গাইডেন্সটা দিতে পারবে, সেক্ষেত্রে তুমি যেভাবে ওকে মানে গাইড করতে পারবে একটা জার্নালিজমের ক্ষেত্রে, সেটা কিন্তু যে ওই হিস্ট্রিটা জানে না, পলিটিক্সটা জানে না, লোকটাকে স্টাডি করেনি, সে কিন্তু পারবে না। সো হিউম্যান নলেজ ইজ স্টিল ভেরি ভ্যালুয়েবল ইন ইউর, মানে সেটা তুমি সাহিত্যের ক্ষেত্রেই বলো, জার্নালিজমের ক্ষেত্রেই বলো। ইন্টার্নশিপ নাকি ডিগ্রি কোনটা আগামী দিনে অফকোর্স ইন্টার্নশিপ, ডিগ্রির কোনো ভ্যালুই নেই। এই কনসেপ্টটাই চলে যাবে? না দেখো, এটা কিন্তু পুরনো নয়। আজ থেকে 20 বছরে, আজ থেকে 200 বছর আগে তো কোনো চাকরি ছিল না, পুরোটাই একটু ইন্টার্নশিপ। আজ থেকে ধরো যে সময় বাংলা আজকে সবচেয়ে পৃথিবীর সেরা, তো মডেলটা কী ছিল, ছেলে পেলে একটু পাঠশালায় পড়াশোনা করতো ক্লাস 4 পর্যন্ত, তারপর সবাই বিভিন্ন জায়গায় গিয়ে, যে কাঠের শিল্পী সে কাঠের শিল্পীর কাছে ইন্টার্নশিপ করছে, যে জাহাজ বানায় সে জাহাজের কাছে ইন্টার্নশিপ করছে। এভরিথিং ওয়াজ ইন্টার্নশিপ ড্রিভেন 200 ইয়ার্স ব্যাক। আজকে 200 বছর আগে যখন জার্মানরা সার্বজনীন শিক্ষাটা চালু করে, ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম আর কি, বিকজ অফ দ্য গুড অফ দ্য সিটিজেনশিপ, তারপর থেকে পুরো খেলাটা অন্যভাবে ঘুরতে শুরু করে। অ্যান্ড উই আর ইন এ, আই উড সে মাচ ইন এ রং ওয়ার্ল্ড। মানে সেখানে চাকরির কনসেপ্ট এলো, চাকরি মানে তাকে ডিগ্রি লাগবে, এগুলো কিন্তু 200 বছরে তৈরি হয়েছে। ধরে নাও যেটা যা তৈরি হয় তা একসময় কোলাপসও করে, কি করা যাবে, কিন্তু 200 বছর আগে এসব কিছুই ছিল না, সবই ইন্টার্নশিপ ছিল। আমরা অনেকটা জানলাম, এবং এই জানার কোনো শেষ নেই, যেহেতু আপগ্রেডেশন সমানে হচ্ছে। তো আজকের এপিসোডটা ভীষণ একটা ইন্টারেস্টিং এপিসোড। আমার মনে হয় এটা থেকে আপনারা অনেকটা শিখবেন, অনেকটা জানবেন, এবং যেটা বিপ্লবদা খুব সহজভাবে বললেন, যে ওই এলিট যে জামাটা, যে রঙিন জামাটা আমরা পরে থাকি, আমাদের চোখ রঙিন হয়ে যায়, এগুলোকে খুলে ফেলতে হবে। কারণ এই যে যুগটা, এটা স্কিলের যুগ। একেবারে মাঠে নেমে যে কাজ করা, ময়দানে নেমে কাজ শিখতে হবে, তাতে কোনো লজ্জার নেই। তাহলেই সাস্টেন করা যাবে। কারণ আমরা এটাকে ক্রাইসিস বলবো না, কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে রয়েছি। এটা এখনও কোন দিকে যাবে, কিভাবে যাবে, কখন স্টেবল হবে, এগুলো কিছুটা সবটাই আননোন আমরা বলতে পারি। আমরাও দেখছি, জানছি, বুঝছি। সুতরাং এই এআই জগৎ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে যদি কোপ আপ করতে হয়, তাহলে আমাকে শিখতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই। যাই হোক, আজকের এপিসোডটা থেকে বিপ্লবদা অনেকটা একটা গাইডেন্স আপনাদের দিল। কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে দিন। কারণ আমি জানি এই এপিসোডটার পরে আপনাদের অনেক প্রশ্ন থাকবে, সেগুলো আপনারা লিখুন। বিপ্লবদার নিজস্ব পেজ আছে, সেখানে গিয়ে আপনারা বলতে পারেন। আমি আশা রাখবো যে বিপ্লবদা আজকে যেভাবে পডকাস্ট, আপনার বোধহয় এটা কি বাংলার প্রথম পডকাস্ট হলো? একদম। তো বাংলার প্রথম পডকাস্ট এরকম একজন মানুষকে নিয়ে করার যে সৌভাগ্য আমাদের হলো। যদি পরবর্তীকালে আপনাদের যা যা প্রশ্ন আপনারা লিখে দিতে পারেন, আমরা আমেরিকায় চলে গেলেও স্ট্রিময়ার্ডেও একসঙ্গে আমরা জয়েন করতে পারি, এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আজকের এপিসোড এখানেই শেষ করছি। এটাকে লাইক করুন, শেয়ার করুন, দিকে দিকে ছড়িয়ে দিন, কারণ এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অ্যাসেট বলতে পারি, যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। আর তার সঙ্গে বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে কিন্তু খুব একটা কিছু লাগে না, শুধু একটা বেল আইকনে আপনারা প্রেস করে নিন, তাহলেই এই চ্যানেলটার সাবস্ক্রিপশন আপনারা পেয়ে যাবেন। তাতে আমাদের একটু উৎসাহ বাড়বে আর কি, এটাই বলতে পারি। আজকের এপিসোড এ পর্যন্তই। নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণের জন্য নমস্কার।